এলিজা কথা বলছে। স্যার আমি সামিয়া রহমান বৃষ্টি। হ্যাঁ, সামিয়া বলো। হ্যাঁ, সামিয়া সামিয়া, তোমরা কোন সেমিস্টার এখন? স্যার আমরা থার্ড ইয়ার ফাইনাল দিচ্ছিলাম, ও কিন্তু বেশ। তখনই হচ্ছে করোনার জন্য বন্ধ হয়ে যায় আমাদের পরীক্ষা। আচ্ছা, তো বেশ ম্যাচিউর অবস্থা চলে এসছো তোমরা। হ্যাঁ, ঠিক আছে, বলো সামিয়া, বলো। হ্যাঁ। স্যার আমরা হচ্ছে অন্তর্জলি যাত্রার ক্ষেত্রে দেখতে পাই যে কমল কুমার এখানে আমরা উপন্যাসটাতে দেখতে পাই উনি হচ্ছে ভাষাটাকে এখানে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন। আহ, হুম, 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 কাহিনী বা হচ্ছে চরিত্র, ওই জিনিসগুলো থেকে উনি কাহিনীটাকে বেশি ভাষাটাকে বেশি হচ্ছে প্রধান মনে করেছেন। আর হুম। এখানে চরিত্রগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উনি চরিত্রগুলোর আড়ালে হচ্ছে অন্য কিছু বোঝানোর চেষ্টা করেছেন। যেমনটা হচ্ছে আমরা দেখতে পাই যে এখানে কাহিনীর যে চরিত্রগুলো থাকে, যে সীতারাম, তারপর হচ্ছে যশোবতী, বৈজু চন্ডাল যারা ছিল, তাদের এই চরিত্রগুলোর আড়ালে উনি প্রতীক হিসেবে হচ্ছে ব্যবহার করে তৎকালীন যে সমাজ ব্যবস্থার যে হচ্ছে আহ কুসংস্কারগুলো প্রচলিত ছিল বা তখনকার সমাজে যে ধরনের নিয়ম প্রচলিত ছিল, সেই ধরনের একটা কাহিনীকে তুলে আনার চেষ্টা করেছেন। মানে ওই সমাজ ব্যবস্থাটাকেই কেন্দ্র করে উনি ওনার ভাষার মাধ্যমে, মানে শৈল্পিক ভাষার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। একদম ঠিক আছে সুমাইয়া, খুব ভালো বলেছো, তুমি খুব ভালো বলেছো। আর কেউ? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, মুন্নি, মুন্নি বলছো বোধহয়। হ্যাঁ। স্যার এখানে কমল কুমার মজুমদার মূলত হচ্ছে তার উপন্যাসে মেইন ফোকাস করেছেন হচ্ছে স্থাপত্য শিল্প এবং হচ্ছে রং। এই দুইটা বিষয়কে তিনি হচ্ছে ব্যাপকভাবে প্রচার করেছেন। আলো ছায়া রং কারুকাজ স্থাপত্য শিল্প এই বিষয়গুলোকে তিনি ফোকাস করেছেন। আর উপন্যাসে তিনি দুইটা বিষয় তুলে ধরেছেন। একটা হচ্ছে মানবিকের মধ্যে আছে দুইটা ক্যারেক্টার, আর বাকিগুলোকে অমানবিক হিসেবে উপস্থাপন করেছেন। তারা হচ্ছে দেহটাকে নয় বরং কি হুম। বলা যায়, দেহটাকে নয় বরং হচ্ছে ধর্মটাকে এখানে বেশি প্রাধান্য দিয়েছেন। এবং ধর্ম মানুষের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যায় এই উপন্যাসের মধ্যে। হুম। একদম ঠিক আছে, আমরা খুব আশেপাশে আছে, চিন্তাগুলো আছি আমরা। আর কারো আইডিয়া? স্যার এখানে পাশাপাশি হচ্ছে কিউবিজম যেটা ছিল সেটাকেও হচ্ছে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কমল কুমার হচ্ছে আমরা দেখতে পাই যে উনি আহ কিউবিজম যে ধারাটা ছিল সেটাতেও উনি হচ্ছে বিশ্বাসী ছিলেন, এবং কমল কুমার এটাও হচ্ছে বিশ্বাস করতেন যে হচ্ছে আর্ট ফর আর্ট, এটা হচ্ছে উনি বিশ্বাস করতেন। হুম, হুম, হুম। ঠিক আছে, আর কারো আইডিয়া? আসসালামু আলাইকুম। হ্যাঁ, এছাড়া এতে আমরা মিথ্যা ব্যবহারটা দেখতে পাই। যেমন হুম, হুম, যশোবতীর ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখি যে যশোবতী কিছুটা সীতার প্রতীক বলা যায়। সীতা হুম, যেমন আহ, বারবার রাবণের কথায় বিভিন্ন সময় রাবণের কটু কথার শিকার হয়েছেন, একই ব্যাপার আমরা যশোবতীর ক্ষেত্রেও দেখতে পারি, এবং সীতার মতোই তার ধৈর্য আহ, দেখতে পারি। এছাড়াও বৈজর কথাও যদি বলি, বৈজ হচ্ছে রাবণের প্রতীক, আর সীতারাম সে কিছুটা রামের প্রতীক বলা যায়। এছাড়াও এই গল্পে আরেকটা যে জিনিসের ব্যবহার প্রকট হয়েছে, সেটি হচ্ছে মায়া। অর্থাৎ ওকে। রবীন্দ্রনাথের একটা আমরা সংজ্ঞা জানতাম ছোট গল্পের ক্ষেত্রে, যে শেষ হয়েও হইল না শেষ। এই গল্পের ক্ষেত্রেও আহ কিছুটা একই ব্যাপার, যেমন একটা মায়া যেন শেষ হয়েও শেষ হচ্ছে না, অর্থাৎ আহ শেষ হয়ে যাচ্ছে, রসবতী মারা যাচ্ছে, কিন্তু যে মায়াটা, মায়া কিন্তু থেকেই যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো বলেছিল আমাদের। আর কারোর মতামত আছে? কার কোনো আইডিয়া কমল কুমার নিয়ে? আমি খুব ভালো ভালো মতামত পাচ্ছি কিন্তু, এবং প্রায় বিশ্বজ্ঞ কমল পর্যায়ের মতামত এগুলো। কমল কুমার সালাম আলাইকুম মজুমদার স্যার। তার প্রতিটা দৃশ্য যখন উনি বর্ণনা যে করেছেন বা, প্রচুর যে বা, হ্যাঁ। ডিটেলস এর ইউজ করেছেন। হুম, হুম, যেমন হুম, হুম। আমরা যখন একটা একটা শ্মশান ঘাটের চিত্র বলি বা কোন কিছু একটা বর্ণনা করছি, আমরা যেন চোখে দেখতে পাচ্ছি এটা একটা সিনেমার মতো সামনে ভেসে উঠছে। প্রচুর ডিটেল আছে আশেপাশে, হয়তো প্রথম পড়াতে মনে হতে পারে এটা কোনো দরকার ছিল না, কিন্তু আপনি যখন পড়তে পড়তে আমরা যখন একটু গভীরে যাই তখন মনে হচ্ছে হ্যাঁ, এটা পড়ে এটা যদি না থাকতো আমি তো হয়তো এই চিত্রটা এত ভালোভাবে অনুভবই করতে পারতাম না। যে বা, খুব ভালো বলেছো। আর কারো মতামত? আরিফ হোসেন মনে হয় কথা বলতে চেয়েছিল, আরিফ হোসেন আরিফ, অরুণ। আরিফ, হ্যাঁ, হুম। হ্যাঁ, স্যার আরিফ, সালাম আরিফ। আলাইকুম। হ্যাঁ, আরিফ বলো। হ্যাঁ। স্যার স্যার হ্যাঁ। আমি যদি আচ্ছা, বলি তোমাদের অন্তর্জলি তোমাদের জাতীয় ভিডিওগুলো পেলে উপন্যাসটা। পাইলে ভালো হতো আরিফ, তোমাদের ভিডিও পাইলে ভালো হতো, তোমার চেহারা দেখতে পারতাম, ভালো লাগতো আমার। তোমাকে ভিডিওগুলো ওপেন করতে পারো? হ্যাঁ আরিফ, হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ আরিফ। স্যার। থ্যাংক ইউ। স্যার আমি যদি বলি কমল কুমার মজুমদারের অন্তর্জলি জাতীয় উপন্যাসটি হুম, 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 হুম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষ বৃক্ষের ঠিক একটা বিপরীতে আছে, তাহলে এটা কি হুম, আমি ভুল করব?
এটা প্রশ্ন থাকলো আমার জন্য, এটা আমি পরে এটা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। আর কারো কথা? স্যার এখানে আমি আরেকটা কথা বলতে চাই, রোকসানা, তুমি কি সেটা তোমার ভিডিওটা ওপেন করতে পারবে? একটু সমস্যা হবে করলে, যে কথা বলছো ভিডিওটা ওপেন করে নিলে তো ভালো হবে আমার জন্য। হ্যাঁ, স্যার আমি এই মুহূর্তে ভিডিও ওকে, ঠিক অন আছে, করে ওকে ওকে দিচ্ছি। ওকে। হ্যাঁ, তাহলে আই কন্টাক্ট হলে ভালো হয় আর কি আমার জন্য। হ্যাঁ, তারপর হ্যাঁ। স্যার আমরা কিউবিজমের যে ধারাটা দেখতে পাই, হুম, কিউবিজমের ধারা অর্থাৎ যে বাস্তববাদী যে চিত্র, অর্থাৎ টু হুম, ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনালের যে ব্যাপারটা, হুম, তো এই ক্ষেত্রে কমল কুমার মজুমদার আমরা বলতে পারি কিছুটা পাবলো পিকাসোর যে ত্রিমাত্রিক ছবি আঁকতে চেয়েছিলেন, তার কিছুটা অনুরূপ বা প্রতিকৃতি আমরা দেখতে পাই হচ্ছে কমল কুমার মজুমদারের এই গল্পের মধ্যে। অর্থাৎ কিউবিজমের যে দুইটা ভাগ, একটা হচ্ছে এনালিটিক কিউবিজম। হ্যাঁ, হুম, এবং অপরটি সিনথেটিক কিউবিজম। হুম। আমরা এক্ষেত্রে কমল কুমারকে অ্যানালিটিক কিউবিজমের পক্ষপাতী বলতে পারি। ওকে রোকসানা, খুব হাই তোটের আইডিয়া পাওয়া যাচ্ছে এখান থেকে, খুব ভেতরের আইডিয়া এগুলো। তারপরে আর কারো আইডিয়া কোনো? ওকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, তুমি কি ভিডিও স্যার ওপেন করতে আমি পারবে? ভিডিও ওপেন করতে পারবে? সমস্যা হবে করলে? জি স্যার একটু দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ। সোহেব ওকে, ভাই, জি আমি স্যার। কিন্তু আসলে ওদের ক্লাস অনেকগুলো নিয়েছি। হ্যাঁ, আজকে আচ্ছা শেষ আচ্ছা ক্লাস, আপনাকে দিয়ে শেষ হবে। আচ্ছা, এটাই ঠিক হচ্ছে। আছে, আমি সামারি করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, ঠিক জি আছে। জি। হ্যাঁ, ওভারঅল কথা বলবো, আমি বুঝতে পারছি আমি। স্যার আমার প্রশ্ন হচ্ছে প্রশ্ন না আসলে চিন্তা বলতে পারেন, কারণ প্রথমেই আমি যদি উপন্যাসে না ঢুকেও প্রথমে যদি কমল কুমারকে একটু ভাবার চেষ্টা করি, তাহলে আমরা দেখি যে তার উপন্যাসে বহুত কঠিন কঠিন শব্দ, কঠিন কঠিন শব্দের ব্যবহার, যেটাকে বলা যায় মানে কবিতায় যেভাবে আমরা অনেক কঠিন শব্দ ব্যবহার করি, যেখানে আমরা কবিতায় মানে খুঁজি না, মানে হুম, হুম, কবিতায় সাধারণত কবিতার নিগূঢ় অর্থ কি, অথবা মানে এটার সামাজিক কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা এটা আমরা দেখি না, শুধু কবিতাটা পড়ে যাই, ভালো লাগে বলেই পড়ে যাই। সেই রকমই দেখা যায় কমল কুমারের উপন্যাসের মধ্যেও হচ্ছে অনেক কঠিন কঠিন শব্দের ব্যবহার আর কি। তো এটা উনি মানে আমার মানে আমি একটা জিনিস চিন্তা করি সবসময় যে ওনাকে পড়ার সময় আর কি, যে উনি যে লিখলো উপন্যাসটা, উনি তো কবিতাই লিখতে পারতো, ওনার উপন্যাস লেখার কি প্রয়োজন ছিল? এটা যদি ঠিক। একটু ক্লিয়ার করে বলতেন স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার কথা শুরু করার আগে যদি সবাই যদি ভিডিওটা একটু ওপেন করেন, তাহলে যে কজন সম্ভব আর কি, যদি খুব ইয়ে না থাকে, খুব পারিবারিক পরিবেশ না থাকে, তাহলে আমার জন্য ভালো হবে কি, আমি তোমাদের মুখটা দেখতে পাবো, তাদের বুঝতে, তোমাদের রেসপন্স টের পাবো আমি, যে আসলে কথাগুলো সম্বন্ধে আগাচ্ছে কিনা আমার। মার্কেসকে এবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার ওই লেখাটার মানে কি, তো মার্কেস বলছিলেন যে এই লেখাটা যখন লিখি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্ঁ আমার থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। এই যে গেব্রিয়েল ক্লিক গার্সিয়া করলেন। মার্কেজ, গেব্রিয়েল হ্যাঁ গার্সিয়া মার্কেজের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তো জিজ্ঞাসা হ্যাঁ। করা হচ্ছে যে, হ্যাঁ, তো জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই লেখাটার মানে কি। উনি বলছেন যে আমি লিখছি, তো এটার মানে দুইজন জানতেন, আমি আর ঈশ্বর। এই মুহূর্তে একজনই জানেন, সেটা ঈশ্বর। তো যে কোনো মহৎ লেখা যখন কেউ লেখে, এটার মানে বহু রকম হতে পারে। এটা যিনি লিখেছেন তাও যে মানে উনি বলে ফেলতে পারবেন এমন না, এটা অনেক মানে তৈরি হতে পারে। আজকে ক্লাসে আমি বুঝতে পারছি যে মানে খুরশেদ খুব ইন ডেপথে এটা পড়িয়েছে আলটিমেটলি, আমি বুঝতে পারছি। এবং এটা মানে পয়েন্ট অফ ভিউ, চিত্রকলার দিক থেকে, ভাস্কর্যের দিক থেকে, ল্যাঙ্গুয়েজের দিক থেকে, চরিত্রের দিক থেকে এটা খুব ভালো পড়েছে, আমি বুঝতে পারছি। মোটামুটি তোমরা ওয়াকিবহাল এবং তোমাদের নিজস্ব এখানে কিছু পয়েন্ট অফ ভিউ তৈরি হয়েছে, আমি বুঝতে পারছি ভালো করে। তো আমি একটা ওভারঅল পিকচার দেওয়ার চেষ্টা করি এই দাবিতে, শুধুমাত্র যে কমল কুমার প্রায় বছর, টানা 12 বছর চর্চা করেছে। আমি সেজন্য একটা হয়তো আমার খানিকটা ঘিয়ের মধ্যে থাকলে যেটা হয় না, একটু গন্ধ গায়ে লাগে, আমি হয়তো সেই ঘিয়ের মধ্যে ছিলাম বলে একটু গন্ধ হতো গায়ে লেগেছে আমার। সেই সেই অধিকার নিয়ে শুধুমাত্র এই দীর্ঘদিনটা ছিলাম বলে হয়তো আমার একটা আইডিয়া থাকতে পারে, বা আমি শেয়ার করতে পারি। এবং আইডিয়া তোমাদের আশেপাশে, মানে নতুন আইডিয়া না, প্রায় তোমাদের আশেপাশে আইডিয়া গুলো আছে। ফার্স্ট অফ অল, কমল কুমারকে আমরা কেন গুরুত্বপূর্ণ বলছি? কমল কুমার এই জন্য গুরুত্বপূর্ণ বলছি আমরা, যে কমল কুমার বাংলা উপন্যাসের ধারা যেটা পেয়েছি আমরা, এটা মূলত ভিক্টোরিয়া উপন্যাসের ধারা। মূলত এর বাইরে খুব কম ব্যতিক্রমী আছে, দুইজন পাবো আমরা। অমিয়ভূষণ মজুমদারের ফ্রাইডে আইল্যান্ডকে পাবো আমরা, বা সুবিমল মিশ্রের লেখা পাবো, খুব কমই পাবো আমরা। বা ধোলাই চরিত্রকে মানুষকে পাবো, যেটা মহাভারতের আইডিয়াকে কাজে লাগানো হয়েছে। তো এই হিসাবে কমল কুমার এই ভিক্টোরিয়া উপন্যাস ফর্মের বাহিরে, ভিক্টোরিয়া উপন্যাস ফর্মের বাহির হলে যেটা নিয়ে আমরা কথা বলবো, এটা কিন্তু ভিক্টোরিয়া উপন্যাসের ভেতরেই আছে। আবার কমলকার পড়তে সময়টা বাইরে চলে গেছেন, এটা এই জাতীয় নিয়ে আছেন।
আমরা বোঝার আগে দুইটা দিক থেকে এটা উপন্যাসকে আমরা ধরার চেষ্টা করব। একটা হচ্ছে তার বিষয়টা কি, এটা কি নিয়ে উনি কথা বলছেন, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে কিভাবে বলেছেন, তার বিষয়, তার এটা বিষয়, এটা প্রকরণ, এটা করণ কৌশল, একটা হচ্ছে তার নিয়ে কথা বলবো। তো যে কয়টা মতামত আমরা ইতিমধ্যে পেয়েছি তোমাদের কাছ থেকে, এবং এর বাহিরে যারা আছেন, যারা বিখ্যাত মতামত দিয়েছেন যারা, তাদের মতামতে দুটো ধারা, খুব খুব প্রবল দুটো ধারা আছে এইটা উপন্যাসের বিষয়বস্তু নিয়ে। একটা ধারা হচ্ছে যেটা হচ্ছে 19 শতকের আমাদের সতীদাহ প্রথা, যেটা তাকে নিয়ে এটার উপর লেখা উপন্যাস। এটা এই উপন্যাসটা হচ্ছে সতীদাহ প্রথার বিরুদ্ধে লেখাটা উপন্যাস, এবং এটা বইজি হচ্ছে মানবতার জয়ের একটা চরিত্র, এরকম একটা সমাজতাত্ত্বিক একটা ধারা, একটা ব্যাখ্যা দেয়া আছে। আর একটা ব্যাখ্যা দেয়া আছে হচ্ছে যে উপন্যাসটি আসলে তা নয়, এটি একটি তাত্ত্বিক উপন্যাস, ভাববাদী উপন্যাস। তো দেখার আগে আমরা এই ধারার সবচেয়ে বড় স্ট্রং যে ধারা দেওয়া হয়েছে দুটো জায়গায়, আমরা ফিল্মটা দেখছি কি কেউ, এটার ফিল্মটা দেখছি আমরা, ফিল্মের প্রথম কয়েকটা 3 মিনিট মাত্র আছে, দেখবো আমরা, যেখানে জি স্যার হ্যাঁ দেখেছি। মানে আমরা মূল মানে ইন্টারপ্রিটটা টের পাবো আমরা। একটা 3 মিনিট খেয়াল করে কি করা হয়েছে, মানে একজন ফিল্ম মেকার যখন এটা নিয়ে কাজ করছেন, অন্তর্জাতীয় যাত্রা নিয়ে কাজ করছেন, উনি এটাকে ডিল করছেন কি করে, আমরা একটু দেখলে আমরা বুঝবো। 3 মিনিট জাস্ট দেখবো আমরা, তারপরে মূল জায়গায় ফিরে যাবো আমরা। একটু যদি আমাকে সুযোগ দেওয়া হয়, ট্যাব, হ্যাঁ, অন্তর্জাতীয় যাত্রা, সাউন্ড কি পাওয়া যাচ্ছে? জি স্যার জি যাচ্ছে স্যার। আমরা মূল জায়গায় ফিরে যাই, আমরা মূল ছবিতে আসি, যেখান থেকে মূল ভূমিকা দেওয়া হচ্ছিল রাইটার, এই নির্মাতা, এই যে দেখুন। আমরা জাস্ট 3 মিনিট দেখবো ছবিটাকে। আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, খুব সহজে খেয়াল করছি উপন্যাস, এই যে ফিল্মটা শুরু করছেন উনি, গৌতম ঘোষ, দেখবেন শুরুতেই বলছেন, অনুসর্গ করছেন হচ্ছে যারা সতীদাহ প্রথা, যারা এখানে মারা পড়েছেন, মৃত্যুবরণ করেছেন, মানে যাদের পুড়িয়ে মারা হয়েছে, তাদের উদ্দেশ্যে করছেন উনি। এবং এর শুরুতে 1829 সাল, যেটা ব্রিটিশ সরকার যেটাকে নিষিদ্ধ করেছিল এখানে সতীদাহ প্রথা, শুরু হচ্ছে। আমরা স্পষ্টতই এই ফিল্মের ইন্টারপ্রিটেশনটা হচ্ছে
এটি একটি সমাজতাত্ত্বিক উপন্যাস, এভাবে ইন্টারপ্রেট করা হয়েছে ছবিটাকে। যদি বীরেন্দ্রনাথ রকিতকে আমরা পড়ি আমরা, তাহলে দেখবো যেটা উল্টা দিকতে কথা বলছেন একদম। উনি বলছেন এটা তার নয়, বা আমরা তোমরা কি এই বইগুলো দেখেছো আমি জানি না। এই বইটার মধ্যে আমরা তোমাদের খোরশেদ আমার উৎসাহের কারণ ছিল, বইটা কি তোমাদের আছে আদৌ? এই বইটা পাইছো কেউ? বইটা কারো কাছে আছে? আচ্ছা এই বইটা, আচ্ছা আচ্ছা এই বইটা আমার ধারণা তোমাদের স্যারের কাছে আছে। হ্যাঁ, বইটা আমি দেখিয়েছি, কিন্তু বইটা ওদেরকে ই করেছি। এই বইটা তো স্যারের কাছে আছে। কমল কুমারের এই উপন্যাসটি প্রকাশের মানে 1982 সালে ওনার প্রথম প্রকাশিত হয়েছিল। 50 বছর পূর্তি উপলক্ষে 1912 সালে আমরা এটা ইয়ে করলাম, আমরা কি বলে এটা 2012 সালে আমরা এটার 50 বছর পূর্তি প্রকাশনা উপলক্ষে আমরা করেছিলাম, উপলক্ষে বইটা বেরিয়েছিল। এই বইটার মধ্যে যতগুলো লেখা আছে অদ্যাবধি উপন্যাস নিয়ে যা কিছু লেখা হয়েছে, উপন্যাস নিয়ে মানে অন্তর্জাল যাত্রা নিয়ে যা কিছু লেখা হয়েছে সকল লেখাগুলোর মধ্যে আছে, সকল লেখাগুলোর মধ্যে আছে। এর মধ্যে খুব সহজেই খেয়াল করার দুটো ধারা আছে, যেটা বললাম এই ফিল্মে যেটা হয়েছে সেটা একটা সমাজবাদী ধারা, একটা হচ্ছে তার যেটাকে সৌন্দর্যবাদী তত্ত্ব বা যেটাকে আমরা বলি ভাববাদী আইডিয়া যেটা দেওয়া হয়েছে, এই দুটো ধারা দেওয়া আছে। এখন আমরা তাহলে ফিরে তাকাবো হচ্ছে কমল কুমারের দিকে। কমল কুমার কি ভেবেছিলেন, উপন্যাস বিষয়ে তার ভাবনাটা কি ছিল আসলে? কমল কুমার শুরুতে মানে উনি যখন লেখালেখি শুরু করছেন 1950-এর দশকের গত শতাব্দীর, ওই সময় কিন্তু খেয়াল করার মতো বিষয় হচ্ছে বাংলা সাহিত্য সয়লাভ হয়েছিল হচ্ছে কমিউনিস্ট পার্টি মানে সমাজবাদী তত্ত্বের ভিত্তিতে যে সাহিত্য তৈরি করা। আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় যা কিছু লেখা ওই সময় হচ্ছে, কবিতায় সুভাষ মুখোপাধ্যায়, যত বড় লেখা আমরা পাবো ওই সময় সবকিছু বড় ধারা তৈরি হয়েছে যখন ওই সময় হচ্ছে সমাজতান্ত্রিক লেখা, এগুলো ওই প্রভাবিত সাহিত্য তৈরি করা হচ্ছে। কমল কুমার এটা নিয়ে খুব বিরক্ত ছিলেন, খুব ত্যক্ত বিরক্ত উনি ছিলেন। উনি বলছিলেন যে ঘটনা এমন দাঁড়িয়েছে যে যদি মানে এমন হয়েছে যে আমরা সাহিত্যে যদি আমরা সমাজতন্ত্রের নস্যি না নেই, মানে নস্যি মানে বুঝতে পারছি তো আমরা 19 শতকে নাকের মধ্যে একটা নেশা করা হইতো, ধোঁয়া নিয়ে নেশা করা হইতো। তো উনি বলছেন সাহিত্যের মধ্যে আমরা যদি সমাজতন্ত্রের নস্যি না মেশাই তাহলে সাহিত্য যেন হয় না। উনি এটা ত্যক্ত বিরক্ত ছিলেন। উনি বলছিলেন যাদেরকে নিয়ে লেখালেখি করা হচ্ছে গ্রামের কৃষক বা শ্রমিকদের নিয়ে, তারা কি এটা জানে যে তাদের নিয়ে লেখালেখি করা হচ্ছে? জানে তারা? তারা তো শিক্ষিতই হতে পারে নাই, এটা উনি বলছিলেন। উনি বলছিলেন আরো বলছিলেন ব্যঙ্গ করে বলছিলেন যে ব্যাঙের একটা ল্যাতিন নাম আছে, এটা কি ব্যাঙ জানে? তো ওই সময় সাহিত্য নিয়ে উনি খুব এটা সমালোচনা করেছেন। পরে উনি তার সাহিত্য তত্ত্ব তার উপন্যাস চিন্তা করলে পাবো আমরা। তাহলে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল একবার যে তাহলে আমরা সাহিত্য করে কি করব আমরা? উনি বলছেন যে আমরা কিছু কথা রেখে যাব, মায়া কথাটি রেখে যাব, স্নেহ কথাটি রেখে যাব, বাৎসল্য রস রেখে যাব, যা পরবর্তী প্রজন্ম এটা ইন্টারপ্রিয়েট করবে। উনি এটা বলছিলেন। এটা দেন তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনি উপন্যাস তাহলে লিখছে এটা কি উপন্যাসের প্লট দরকার? উনি বলছেন না, প্লট হচ্ছে প্লটের মধ্যে একটা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, প্লটে কখনো উপন্যাস হয় না। উনি এটা বলছেন। তার মানে উনি বিষয়ের দিক থেকে উনি বলছেন যে উনি একটা কথা রেখে যাবেন। উনি বলছেন যে কথা বলতে উনি বলছেন থিমেটিক, আমাদের উনি বলছেন যে থিমেটিক লেখা দরকার, আমাদের মানে ভাব ভিত্তিক লেখা দরকার, ভাব মানে থিমেটিক বা মোটিভ ভিত্তিক লেখা দরকার। উনি বলছেন এটা। এবং বিষয়ের দিক থেকে উনি বলছেন যে প্লটে কখনো বাড়ি হতে পারে কিন্তু প্লটে কোনো উপন্যাস হতে পারে না, উনি বলছেন। তো উনি বলছেন যে ওই একটা আমাদের যে বন্ধুটি বলছিল অ্যানালিটিক কিউবিজম, উনি বলছেন আমি ঠিক অ্যানালিটিক কিউবিজমের পক্ষপাতী, যে রেখায় যতক্ষণ পর্যন্ত টেনশনের রেখাগুলো প্রশ্ন না হয় ততক্ষণ পর্যন্ত সাহিত্য হয় নাই বলিয়া আমার বিশ্বাস, উনি বলছেন। এটা হচ্ছে উপন্যাসে তার বেসিক আইডিয়াগুলো উনি কাজ করছেন উনি। এবং উপন্যাসে ধরেই নেওয়া হয় যে উপন্যাসে সবসময় চরিত্রকে ফলো করে আগানো হয়। এটা সহজ না, রিয়েলিস্টিক উপন্যাস যেগুলো হয় তা যেহেতু নতুন সময়ের আবিষ্কার, এগুলো পুঁজিবাদ আসার পরে আবিষ্কার, এটা ব্যক্তির বিকাশটাকে পুঁজিবাদের বিকাশের ক্ষেত্রে ব্যক্তির বিকাশ যেহেতু থাকে, ব্যক্তির বিকাশটাকে বড় করে দেখা হয়, যে ব্যক্তি যেহেতু বড় চরিত্রকে ধরে উপন্যাস আঁকায়। আমাদের আখতারুজ্জামান ইলিয়াস একবার বলছিলেন যে উপন্যাস লিখতে হলে আগে চরিত্রকে ধাওয়া করতে হবে, চরিত্রকে ধাওয়া করে উপন্যাস আঁকায়, এটা বলা হচ্ছিল। কিন্তু আমরা দেখবো যে কমল কুমারের উপন্যাস এটা হয়নি, চরিত্রকে ধাওয়া করে নিয়ে আঁকান নাই। তো যে দুটা দিক থেকে কথা বলছিলাম, আমরা প্রথমে দেখার চেষ্টা করি কমল কুমার কি নিয়ে লিখেছেন জিনিসটাকে আর কিভাবে লিখেছেন। এটা খুব সিম্পল একটা উপন্যাস ব্যাখ্যা করার জন্য যে সমস্ত আমরা টুলস ব্যবহার করি, আমরা খুব সিম্পল, আমরা হচ্ছে মিখাইল বাখতিনের যে টুলস ব্যবহার করি, আমরা যে পলিফোনিক তত্ত্ব যেটা ব্যবহার করি আমরা, সেটা টুলস এটা ব্যবহার করি আমরা। তার স্ট্রাঞ্জেলের আমরা কিছু থিওরি ব্যবহার করি আমরা, উনি খুব কথাগত কিছু থিওরি ব্যবহার করেছেন, এটা অবশ্য ভিক্টোরিয়া উপন্যাসের খুব প্রযোজ্য, এগুলো আমাদের এই বর্তমান সময় যে মানে রিকাজের উপন্যাসে খুব কাজে লাগে না। তবু ওরা বলি আমরা যেটা কাহিনী খেয়াল করা হয়, প্লট বলতে কাহিনীটা বিন্যাস কি করে করা হয়েছে এটা বিশ্লেষণ করা হয়,
দেন এটা চরিত্রগুলো কিভাবে তৈরি করা হয়েছে, এটার বিকাশ দেখা হয়, দেন এটাকে কার দৃষ্টিতে বলা হয়েছে, মানে এটা যে চরিত্রে যে উপন্যাসটা বর্ণনা করা হয়েছে এটা কি মানে অমনিসেন্ট পয়েন্ট অফ ভিউ, মানে এটা কি মানে সর্বক লেখকের দৃষ্টিতে কথা বলা হয়েছে, নাকি চরিত্রের দৃষ্টিতে কথা বলা হয়েছে, নাকি মানে পাবলিক দৃষ্টিতে কথা বলা হয়েছে, কিংবা দৃষ্টিটা কি করা হয়েছে, এটা বা অনেক সময় শিফটিং থাকে, আমরা সব শিফটিং পয়েন্ট অফ ভিউ বলি এটাকে আমরা, এটা থাকে, এগুলো দেখা হয়। এটা বড় বড় ডিপেন্ড করে যে উপন্যাসে কি দাঁড়াবে, এটা একটা বিষয় আমরা দাঁড়ায়। রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র যখন পড়ি আমরা, এটা বুঝতে পারছি চরিত্র পয়েন্ট অফ ভিউ করা, মানে ক্যারেক্টার পয়েন্ট অফ ভিউতে কথা বলা হয়েছে আলটিমেটলি। কিন্তু যখন আমরা যখন তার যোগাযোগ উপন্যাস পড়ছি আমরা, তখন তিনি এটা তা করা হয় নাই। যোগাযোগ উপন্যাস রবীন্দ্রনাথের পয়েন্ট অফ ভিউ, মানে অথর্স পয়েন্ট অফ ভিউ, অথরাইজেশন করা আছে। দেখবো যে ওখানে রবীন্দ্রনাথ কিন্তু পুঁজিবাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, উনি মার্কেলটন ক্যাপিটালের বিরুদ্ধে কথা বলছেন উনি, এবং উনি আলটিমেটলি আমরা যে চরিত্রটা পাবো, আমরা যে জমিদারের ছেলে যেটা তার যেটা পাবো আমরা, তার মধ্যে উনি মধুসূদনকে তিনি সমালোচনা করছেন যে তার হাতগুলো লম্বা লম্বা, সে নতুন ধনী হয়েছে, মানে রবীন্দ্রনাথের ধনবাদের প্রতি সামন্তবাদের যে একটা অনীহা সেটা দেখতে পাবো আমরা, এটা অথর্স পয়েন্ট অফ ভিউ আমরা দেখতে পাবো। তো মিখাইল বাখতিনের থিওরি অনুযায়ী বলছেন যে লেখাটি অথর্স পয়েন্ট অফ ভিউ বা চরিত্র পয়েন্ট অফ ভিউ, যেগুলো হচ্ছে ককোফোনিক উপন্যাস সেগুলো, আর যেগুলোতে এগুলো ইন্টারাকশন, যেগুলো ডায়লগ যেগুলো বিনিময় হয়, যেগুলো বহু স্বর যেখানে পাওয়া যায়, চরিত্রের স্বর, লেখকের স্বর, বিয়ের স্বর, যত স্বর যেখানে তৈরি হয়, পলিফোনিতে তৈরি হয়, কিন্তু পলিফোনিগুলি বলছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে কমল কুমারকে এই কোনো টুলস দিয়ে ধরতে পারি না আমরা, মানে কমল কুমার যে কাজগুলো করেছেন টুলস দিয়ে ধরতে পারি না। একটু সৌভাগ্য হচ্ছে এই কমল কুমার প্রথম উপন্যাস কিন্তু আবার খানিকটা ভিক্টোরীয় ফর্মকে ফলো করা হয়েছে, সেজন্য এটা ধরতে পারি আমরা। তারা ফর্মে যাওয়ার আমরা বিষয় নিয়ে কথা বলি আমরা, কমল এটা খুব সিম্পল। এই উপন্যাসটাকে কেউ কেউ বলেছেন এটা হচ্ছে 19 শতকের সতীদাহ প্রথা নিয়ে লেখা উপন্যাস। আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা তা নয়। আমার পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে এটা কমল কুমার যেহেতু অ্যান্টি কলোনিয়াল ছিলেন, অ্যান্টি কলোনিয়াল কারণে তার দেশের দিকে তাকাতে হয়েছে, ভারতের দিকে তাকাতে হয়েছে। ভারতের বর্ষে আসলে তার স্বাতন্ত্র্যটা কোথায়? আসলে ভারতের স্বাতন্ত্র্য হচ্ছে তার ভাববাদে, তার ভাববাদ। এবং বাঙালি জাগরণের বা বাঙালি সত্তার বড় পরিচয় হচ্ছে 19 শতকের যে বাঙালি নবজাগরণ যেটা ঘটলো, ধর্মতাত্ত্বিক যে নবজাগরণ ঘটলো, রামকৃষ্ণ এদের মাধ্যমে যেটা ঘটলো, রামপ্রসাদ, এটা হচ্ছে আমাদের মৌলিক সুর আমাদের, এবং আমাদের বেসিক জায়গাটা এই জায়গাটা আসলে আমাদের। আমরা যখন সাহিত্য পড়ি, ওখানে যদি বলি, আমি আর বন্ধুর সাথে প্রায় ঝগড়াটাই হয়, কদিন আগে অনলাইনে ঝগড়া হলো একটা ওবায়দের সাথে, ওবায়দ আকাশের সাথে। আমি বলছি আমাদের মৌলিক লেখক কিন্তু আলটিমেটলি শাহ আব্দুল করিম, হাসান রাজা, লালন ফকির আমাদের মৌলিক লেখক কিন্তু আসলে আমরা মৌলিক নয়। আমরা হচ্ছে ইউরোপীয় কবিতার অনুবাদ করি, আমরা ইউরোপীয় কবির আসলে আমরা সম্প্রসারণ, আমাদের লেখাটা মৌলিক না। আমরা যে কবিতা লিখি, আমরা যারা লিখিত সাহিত্য যারা লিখি যারা, তারা আলটিমেটলি আমরা হচ্ছে পশ্চিমের সাহিত্যের আসলে আমরা এটা মানে সম্প্রসারণ আলটিমেটলি আমাদের মৌলিক কবি তারাই, যারা আমাদের মাটির মানুষ, যারা আমাদের লোক সাহিত্যিক, যারা আমাদের লোক কবি, যারা আমাদের, তারা মৌলিক এই অঞ্চলের মানুষ, তারা এই অঞ্চলের সাহিত্য এগুলো। তো কমল কুমার কিন্তু আমরা যদি খেয়াল করি, আমরা নিশ্চয়ই আমাদের খুরশেদ নিশোরের ব্যাখ্যার ডিটেল বলেছে আমার ধারণা এগুলো, যে কমল কুমারের শুরুতেই তো এই ব্যাপারটা করার চেষ্টা করেছেন। ওনার যে গদ্য যেটা দেখি আমরা, গদ্য দিয়ে খেয়াল করবো, আলটিমেটলি আমাদের উপনিষদ উত্তর গদ্য, মানে ফুডোলিয়াম পর্যন্ত যে গদ্য তৈরি করেছে কমল কুমারের গদ্যটা তার বাইরের গদ্য, মানে ওই আগের অঞ্চলে যে, মানে ফুডোলিয়াম পর্যন্ত পূর্ববর্তী গদ্যে, আমরা আলোচনা শেষের কথা এটা নিয়ে কথা বলবো আমরা আরো। তো বোঝা যাচ্ছে এটা পোস্ট, মানে কলোনিয়াল পোস্ট করে এটা মনোভাব নিয়ে কাজ করছেন। তার আইডিয়াটা হচ্ছে কলোনির আগের আইডিয়া আসলে। দেখবো তার সবগুলো লেখারই পটভূমি হচ্ছে 19 শতকের, যখন কলোনিয়াল ছড়ায় নাই, যখন কলোনিয়াল এস্টাবলিশড হয় নাই, তার আসলে লেখা এগুলো। তো সিম্পল, উনি তাইলে এই অঞ্চলের ভাববাদ দ্বারা প্রভাবিত ছিলেন, এটা বোঝা খুব সহজ। এবং অন্তর্জাতীয় পড়াশোনার প্রথমেই খেয়াল করবো, উনি যেন বলছেন এই যে বইটা যে কাভার করা হচ্ছে না জীবিত অবস্থায় বইটা, কিন্তু এটা বইটা আমাদের বাজারে এখন নাই, এটা আলটিমেটলি এটা ধর্মগ্রন্থের মতো বই এটা প্রায়। এবং সুনীল গঙ্গোপাধ্যায় তার সম্পাদকতে বলছিলেন যে এটা আমাদের সবার জন্য ধর্মগ্রন্থ, সকালবেলা গীতা না পাঠ করে এটা পাঠ করা উচিত বলছিলেন এটাকে। তো দেখবো যে উনি শুরুতেই উনি বলছেন যে এই গ্রন্থের ভাব হচ্ছে রামকৃষ্ণের, উনি বলছেন এই গ্রন্থের ভাব বিগ্রহ রামকৃষ্ণের আর কাব্য বিগ্রহ রামপ্রসাদের। রামপ্রসাদ আমাদের শুদ্ধ মন আনিয়া দেন, মা আমাদের দয়া করে শিশুর মতো করে রেখো, অথবা যে দেশে রজনী নেই মা, তিনি বলছেন। তারপরে বলছেন যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। কারণ এই ঈশ্বরটা কে আসলে? আমাদের উজ্জ্বল কুমার মজুমদার বলছেন, বা আমাদের ঈশ্বর উনি মানুষকে বলছেন, উনি এটা বলছেন। আমাদের ব্যাখ্যা এটা তা নয়। আমাদের ব্যাখ্যা হচ্ছে কমল কুমার যে ভারতীয় যে আমাদের উনি যে রামকৃষ্ণ রামপ্রসাদের কথা বললেন, ভারতীয় যে বৈষ্ণব ভাববাদ, যেটা জীবাত্মা পরমাত্মার যে চিন্তা করা হয়, এখানে যে কল্পনা নেই, আমরা তো একটা জায়গায় আছি যেখানে আমাদের জীবনটা ব্যাখ্যা করতে চাই। ভারতীয়রা ব্যাখ্যা ভাবে করেন যে আমরা হচ্ছে একটা ঈশ্বরের একটা অংশ, আমরা সেটা প্রকৃতি বলি বা ঈশ্বর যেটাই বলি না কেন আমরা। তো ওই
ঈশ্বরের অংশ আমরা, মানে আমরা হচ্ছে জীবাত্মা, উনি হচ্ছে পরমাত্মা, তার অংশ আমরা। তো জীবাত্মা পরমাত্মার যে লীলার যেটা তত্ত্ব, যেটা আলটিমেটলি আমরা মধ্যযুগে যেটা আমরা শিশু যেটা পেয়েছি আমরা, বা বৈষ্ণব সাহিত্য যেগুলো পাই আমরা, ওই ধারণাটি। এবং রামপ্রসাদ মূলত এই ধারণারই উত্তরাধিকার মূলত। তো শ্রী চৈতন্য আমরা জানি ওই 19 শতকে যে ভাব আন্দোলন করেছিলেন, একটা বড় বড় বৈষ্ণববাদী ভাব আন্দোলন। তো বঙ্গীয় যে মনস্কাঠামো যে তৈরি হয়েছে বাংলাকে ধরতে হলে, আলটিমেটলি এই বঙ্গের এই ভাব আন্দোলনটা, বঙ্গের এই ভাব জীবনকে ধরার ব্যাখ্যা করার যে ধারা, জীবনকে যে ব্যাখ্যা করে ভারতীয়রা, এই অঞ্চলের লোকজন, সেটা হচ্ছে বৈষ্ণববাদী ভাবধারা আসলে। তো উনি বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। গীতায় একটা কথা বলা আছে যে প্রাণীতে শুরুতে অব্যক্ত, মধ্যে ব্যক্ত আর অব্যক্ত। ওই যে লীলা সহজ যেটা বলি আমরা, যে আমরা শুরুতে আমরা স্বর্গে ছিলাম, যেটা সব ধর্মে, এমনকি আমরা কেনান ধর্ম যেগুলো বলি, যে 3টা কেনান ধর্ম যেগুলো আছে, ইহুদিজম, জুডাইজম, ইসলাম, যে 3টা কিরান অঞ্চলের ধর্ম, সেটা আলটিমেটলি তারা বলা হয় যে ইডেন উদ্যানে আমরা ছিলাম। মানে ইসলামে বলা হয়, ইহুদিরা বলেন, খ্রিস্টানরা বলেন, কেনান 3টা ধর্মে বলা হয় আমরা ছিলাম হচ্ছে আমরা ইডেন উদ্যানে ছিলাম, ঈশ্বরের কাছে ছিলাম আমরা পৃথিবীতে এটা পাপ করে এসেছি, আমরা আবার ঈশ্বরের কাছে ফিরে যাব আমরা। যে প্রাণীগণ শুরুতে অব্যক্ত, ইডেন পর্ব যেটা বলি আমরা, তারপর ব্যক্ত, আমরা এই যে মানুষ জীবন লাভ করেছি আমরা, আবার আমরা ফিরে আমরা অব্যক্ত হয়ে যাব, আমরা আবার পরলোকে চলে যাব আমরা। এই যে জীবনের যে দর্শন, এটা এই মোটিভটাকে কমল কাজী বলছিলেন না যে আমি মোটিভ কেন্দ্রিক লেখা দরকার, মানে ভাব ভিত্তিক লেখা দরকার। এই আমার বিবেচনায়, তোমাদের সাথে মিলতেও না পারে, আমার সাথে এটার সাথে উজ্জ্বল কুমার মজুমদারের কথার মিল নেই, আমার বিবেচনায় এটা হচ্ছে মূলত একটি ভাববাদী উপন্যাস। এবং কমল কুমার সব উপন্যাস আলটিমেটলি থিমেটিক উপন্যাস, এগুলো এবং তাত্ত্বিক উপন্যাস, থিম যারা গিয়েছেন, মোটিভ ধরিয়ে নিয়ে গিয়েছেন উনি। আমরা যদি পিঞ্জরে বসে সুখ পড়ি, তাহলে দেখবো যে ওটার মধ্যে আলটিমেটলি একটি ওই যে খাঁচা এবং পাখির যে চিন্তা করা হচ্ছে, ভাববাদীর উপন্যাস। বা তার একমাত্র একটি বাক্যে লেখা যে উপন্যাস আমরা যদি পড়ি আমরা, সুহাসনী পমেটম, দেখবো যে এখানে একটা মানে এস্থেটিক্স যেটা, সেটাকে উনি ব্যাখ্যা করছেন। উনি মানে এস্থেটিক নিয়ে প্রবন্ধ লিখতে পারেন, না লিখে উনি একটি উপন্যাস তৈরি করছেন এস্থেটিক্স বিদ্যা বোঝাতে গিয়ে আমাদেরকে। এবারক্রমিক প্রবন্ধ লিখছেন, হোরেস প্রবন্ধ লিখছেন, প্রবন্ধ না লিখে উনি একটি উপন্যাস তৈরি করেছেন, যেটা তার সৌন্দর্য তত্ত্ব উনি ব্যাখ্যা করছেন। তো তার সবগুলো উপন্যাসই থিমেটিক উপন্যাস, যেটা যাই বলি না কেন। এমনকি আমরা সর্বশেষ যে উপন্যাসটা পেয়েছি আমরা, তার সবচেয়ে কঠিন উপন্যাস যেটা খেলার প্রতিভার মধ্যে আমরা কথা চরিত্র পাবো না, কারোর নাম পাবো না, চরিত্রের নাম পাবো না, কোনো কাহিনী পাবো না, শুধুই একদল মানুষ যাচ্ছে তার বর্ণনা পাবো আমরা। সেটাতে বোঝা আসলে থিমেটিক উপন্যাস। এটা থিমটা কি, যে সে সাধারণত মানুষের জাগরণ, মানুষের বাৎসল্য রস, মানুষের পারস্পরিক সহানুভূতি। এই জন্যই বলছেন আমি এই কথাগুলো রেখে যাবো, ইন্টারপ্রেট করতে পারে এই জিনিসটা। তো কমল কুমার এই অন্তর্যাত্রার মধ্যে আমরা দেখবো যে এই ভাবটা নিয়ে মানুষ জীবনের এই, এটা সহজ করে তাত্ত্বিকরা বলেন না, পুঁথির ভাষায় বলেন যে উপন্যাসের যে লাইফ ক্রিটিসিজম অফ লাইফ, মানে আমাদের জীবন কি, জগৎ কি, এটার একটা ব্যাখ্যা দেওয়া করা হচ্ছে উপন্যাস। এটা খুব প্রাথমিক কথা। শীর্ষচন্দ্র মজুমদারের বই পড়লেই সংজ্ঞার মধ্যে প্রথমেই দেখবো আমরা যে লেখা আছে, উপন্যাস হচ্ছে ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের ব্যাখ্যা, জীবনের সম্পর্কে দার্শনিক জায়গায় পৌঁছানো। তো উনি সেই দার্শনিক জায়গাটা নিয়ে কাজ করছেন, যে আমরা আসলে যতটা বৃহত্তরকে ব্যাখ্যা করতে পারি আমরা। তো এই উপন্যাসটা খুব সিম্পল। আমরা এই উপন্যাসটাতে খুব শক্ত করে 3 দিন 3 রাত্রির কাহিনী বলা আছে এখানে। একটি মানুষকে, যার নাম সীতারাম, তাকে সে মারা যাচ্ছে, তাকে নিয়ে আসা হয়েছে অন্তর্জলিতে, সবাইকে যখন নেওয়া হয় গঙ্গায়, মোর আগে নেওয়া হয়, গঙ্গাতে নেওয়া হয়েছে। সেখানে তার পরবর্তী সময় তার বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের আয়োজন করার পরে সে আলটিমেটলি মানে সে শেষ মুহূর্তে সে পানিতে ভেসে গিয়েছে। এবং তার সাথে আমাদের তার যে যাকে বিয়ে করেছে যশোবতী। খুব সিম্পল আইডিয়া এটা নিয়ে, এটা হচ্ছে তার মূল কাহিনী। এবং এটা একদম 3 দিন 3 রাত্রি ম্যাপে রাখা আছে একদম উপন্যাসটার মধ্যে। আমরা দেখবো যে এই ম্যাপে রাখা দেখবো যে আমরা মানে প্রথম রাত্রি একটা কাহিনী, দ্বিতীয় রাত্রি একটা কাহিনী, তৃতীয় রাত্রির কাহিনী, একদম ম্যাপে বসানো। আমরা একমাত্র জেমস জয়েস, ইউলিসিস বাদে এরকম ম্যাপে রাখা কাহিনী পাওয়া খুব কঠিন হয় আমাদের জন্য। উদাহরণ খুব বিশ্বসাহিত্যে বিরল আমাদের হাতে। একটা আছে ভালাস নামে একটা লেখা আছে নাতালি সাউথের, তো সেটার মধ্যে আমরা পাবো আমরা। কিন্তু এরকম খুব ম্যাপে বসানো গল্প, ম্যাপে লেখা কাহিনী আমরা পাওয়া কঠিন হবে, যেটা কমল কুমার এই উপন্যাসটার মধ্যে আছে। খুব ম্যাপে বসানো কাহিনী আছে। তো কমল কুমার, যেটা আমরা ইতিমধ্যে আমরা অনেকে বলে ফেলেছি কথাগুলো আমরা, যে এই উপন্যাসটা আলটিমেটলি এই ভাবটাকে অবলম্বন করে মানুষের জীবনের মাহাত্ম্যকে, জীবনের মানেকে, মানুষের যাত্রাকে, আমাদের ঈশ্বরের প্রতি যাত্রা মানে হচ্ছে মানুষের যে জীবাত্মা পরমাত্মার যে লীলা, তার যে যাত্রা, যেটা বৈষ্ণব ভাববাদ যেটা বলছে, সেটা উনি এটা দিয়ে প্রচারিত করছেন। এবং এটা খুব সহজে আমরা বলেছি আমরা বোধহয় এই লেখাটা পড়েছি, আমার লেখাটা বোধহয় দেখেছো তোমরা বোধহয়, ওই যে থিস পেপার কি পেয়েছে কেউ আমার, ওই যে পিএইচডি যে বাংলাদেশ বইটা, যেটা এটার মধ্যে এই কথাগুলো বলা আছে। এই বইটা কি কার হাতে এসেছে?
আচ্ছা, এটা আসে নাই। তাহলে এই বইটার মধ্যে খুব স্পষ্ট করে বলা আছে যে উপন্যাসটাতে কি করে একটি ভাববাদকে কাজে লাগানো হয়েছে। আমরা দেখবো যে আমরা যেটা বললাম যে বৈষ্ণব ভাবের যে জীবাত্মা পরমাত্মার যে যে তত্ত্ব যেটা, সেটার উপর ভিত্তি করে মূলত দাঁড় করানো হয়েছে এবং তার চরিত্রগুলো এইভাবেই সাজানো হয়েছে। দেখবো যে একজন বলেছে অলরেডি, আমার ধারণা এটা খোরশেদ ক্লাসে বলেছে, এটা আমার আইডিয়া। এটা সেটা হচ্ছে যে যশোবতী যে আমাদের সীতারামকে যদি আমরা পরমাত্মা মনে করি, তার কৃষ্ণ কৃষ্ণ মনে করি, আমাদের যশোবতী আমরা যদি আমরা রাধা হিসাবে কল্পনা করি, আমরা বৈজকে যদি আমরা সংসার হিসেবে কল্পনা করি, আইহন হিসেবে কল্পনা করি, আমরা খুব সহজে এটা মিলিয়ে ফেলতে পারবো। আমরা জগতের পরিচয় হিসাবে তার মানে তার জগতের টান হিসাবে আইহন বলি আর তার নদিনী বলি, এটা আলটিমেটলি জগতের টান অর্থে, বৈষয়িক চিন্তা অর্থে, বৈষয়িক মানুষ হতে বলা হয়েছে, জীবনের টান অর্থে বলা হয়েছে, কিছু টান অর্থে বলা হয়েছে। আমরা যদি বৈজকে দাঁড় করাই খুব সহজে এটার ব্যাখ্যা দাঁড় করাই ফেলতে পারবো। এবং একজন অলরেডি বলেছে এখানে ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে বিভিন্ন ধরনের, এটা নিয়ে আমাদের রামায়ণের যে রাম সীতার যে কাহিনী আমরা দেখবো, আমরা সীতা এবং রামের কাহিনী, আমার যশোবতী যে কাহিনী খুব সহজেই দেবো যে এটা আর্কিটাইপ হিসেবে করা হয়েছে, উপন্যাসের মধ্যে করা হয়েছে, এটা করা হয়েছে। এবং উপন্যাসের মধ্যে জরুরি বিষয় হচ্ছে যে উপন্যাস তাহলে কি করে এই একটা থিওরিকে উনি মানে জীবাত্মা পরমাত্মার তত্ত্বকে, মানে মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন, সেই তত্ত্বটিকে উনি কি করে ধরছেন, তাহলে এটা এটা একটা বিমূর্ত আইডিয়া যে জীবনের দর্শন বলে ফেলা প্রবন্ধে আমরা বলতে পারবো, আমরা হয়তো এটা বক্তৃতায় বলে ফেলতে আমরা, কিন্তু এটা উপন্যাসে বলা খুব কঠিন কাজ। এটা আমাদের দেখার বিষয় তার মূল মুন্সিয়ানা হচ্ছে আসলে বলার ভঙ্গির মধ্যে, মানে কি করে উনি কথা বললেন শেষ পর্যন্ত দাঁড় করান কি করে আমরা। তো সিম্পল যেটা হচ্ছে, প্রথমে উনি একটা কাহিনী দাঁড় করিয়েছেন, একদম কম্প্যাক্ট ভাবেন কাহিনী দাঁড় করিয়েছেন, যেটা 3 দিন 3 রাত্রির কাহিনী, এবং যেটা মূলত আমরা যেটা বলি স্ল্যাপিং এন্ড, যেটাকে বলি উপন্যাসে আমরা বলি শেষ দৃশ্য শেষে উন্মোচিত হয়, এটা তা না, এটা উল্টো দিক থেকে করা হয়েছে এটাকে। যেমন তো রবীন্দ্রনাথের যে শাস্তি গল্প যেটা দেখি আমরা, এটা স্ল্যাপিং এন্ড বলি আমরা, মানে স্ল্যাপ করে থাপ্পড় দিয়ে জাগ্রত করা। সেটা হচ্ছে যে লাস্ট দৃশ্যে যখন তার যখন স্বামীর যখন ফাঁসি হয়ে যাচ্ছে, তখন তাকে বলতে কিছু ইচ্ছা করছে কিনা তোমার বলার, তখন সে বলছে মরণ, মানে সে তার স্বামীকে ঘৃণা করে এই জিনিসটা একটা শব্দের মধ্যে সে সাহায্য করছে, উন্মোচিত হচ্ছে আমাদের সামনে। এটা হচ্ছে আমাদের বিস্ময় দিয়ে সে দৃশ্যে আমরা জানতে পারি ওটা এই ঘটেছে। কিন্তু এই উপন্যাসে উল্টা দিক থেকে শুরু হয়েছে। অধিকাংশ উপন্যাসে আমরা এই বিষয় তৈরি করি যে আমরা একটা গল্প সাজানো হয়, গল্প শেষে বিশ্বটা উন্মোচিত করা হয়, কিন্তু এই গল্পে বা এই গল্পের কাঠামোর কমল কুমার কিন্তু উল্টো করেছেন। উনি শুরুতে উনি বলে দিয়েছেন কি হবে উপন্যাসের কাহিনীটা কি হবে। উনি বলছেন যে সীতারাম যাবে, অনন্ত হরি ওই গুণে বলেছে সীতারাম যাবে যখন চাঁদ যখন লাল হবে এবং সে দূষণ নিয়ে যাবে, মানে তার উপন্যাসের চরিত্রের বা কাহিনীর পরিণতি কি হবে এটা আমরা শুরুতে জেনে গেছিলাম, প্রথম দৃশ্যে আমরা জেনে গেছি কি হবে এটা। এবং দেখার বিষয় উনি এটা জানাচ্ছেন কেমন কথা, বলার ভঙ্গিটাই থিওরিটা উনি দাঁড় করাচ্ছেন কি করে। আমরা যে ছবিটা একটু দেখলাম, এই ছবিটার আমরা ইন্টারপ্রিটেশনের বিষয়ে হয়তো আমি একমত নই, কিন্তু যে ছবিটা যে শুরু হচ্ছে তখন 3 মিনিটে দেখছি আমরা, খেয়াল করি এটা সিনেমাটিক ভাবে শুরু হচ্ছে। কমল কুমার 1948 সালে আমরা জানি যে কলকাতা ফিল্ম সোসাইটি তৈরি করা হয়েছিল, এখানে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, বুদ্ধদেব দাশগুপ্ত এরা তখন ওইখানে কাজ করছিলেন এরা। তো আমরা জানি কমল কুমার মূলত প্রথমত উনি একজন ফিল্ম মেকার হতে চেয়েছিলেন, উনি এটা জানি আমরা, প্রথম ফিল্ম মেকার হতে চেয়েছিলেন। এবং সত্যজিৎ রায় বলছেন যে তার পথের পাঁচালীর অধিকাংশ আইডিয়াগুলো, বেশ কিছু আইডিয়া কমল কুমারের দেয়া। এই কমল কুমার আইডিয়াগুলো দিয়েছিলেন, অনেকগুলো সিকোয়েন্স উনি এঁকে দিয়েছিলেন, ছবি এঁকে দিয়েছিলেন উনি, এই দৃশ্যগুলো কি হবে। বিশেষত সত্যজিৎ রায় কিন্তু ওনারা ব্রাহ্ম সমাজের ছিলেন, ব্রাহ্মরা কিন্তু হিন্দু না, ব্রাহ্মরা হিন্দু ব্রাহ্মণদের আচার জানেন না তারা। সুতরাং একজন বিধবা ব্রাহ্মণ নারী কি খায় না খায়, কেমন করে থাকে, এটা সত্যজিৎ জানতেন না, এটা জানতেন হচ্ছে কমল কুমার ঘোড়া ব্রাহ্মণ ছিলেন ওনারা আসলে। তো এই আইডিয়াগুলো কমল কুমার সত্যজিৎ রায়কে দিয়েছিলেন। তো উনি আসলে ফিল্ম মেকার হতে চেয়েছিলেন এবং অবাগী স্বর্গ, তারপরে দেবতার গ্রাস, এগুলো নিয়ে উনি চিত্রনাট্য লিখেছিলেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে যখন অন্তর্জাল যখন আমাদের পথের পাঁচালী যখন অস্কার পেয়ে গেল, তখন কমল কুমার সরে আসলেন। কিন্তু সরে আসলেও তার যে ফিল্মের যে বিদ্যা তিনি শিখলেন, সেটা কিন্তু কোনো ভুলে যান নাই। এই বিদ্যাটাই কিন্তু উনি উপন্যাসে ব্যবহার করছেন, আমরা দেখবো। আমরা কলকাতায় অনেকগুলো কাজ করেছেন উনি, জনগণনা কাজ করেছেন, লোকশিল্প নিয়ে কাজ করেছেন। এই প্রত্যেকটা বিদ্যা তার উনি কাজে লেগেছে উপন্যাসে। এই উপন্যাসে আমরা দেখি যে শুরুতে কি হচ্ছে, শুরুতে বলছেন যে উনি, আমরা একদম উপন্যাস শুরুর দিকে আমরা দেখবো যে বলা হচ্ছে যে আর আমরা মানে ওই ফিল্মটা দিয়ে তাকাইলেও আমরা এটা ফলো করা হয়েছে হুবহু। আলো ক্রমে আসিতেছে, এই নবমণ্ডল মুক্তাফলের ছায়াবৎ হিম নীলাভ, আলো ক্রমে আসতেছে, মনে হচ্ছে যে একটা ফিল্মে একটা ক্যামেরা ওপেন করা হচ্ছে, একটা লাইট ফেলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে এই পৃথিবী মুক্তাফলের ছায়াবৎ হিম নীলাভ বলে একটা দৃশ্য কল্পনা দেওয়া হয়েছে, এটাতে একটা ভোরের দৃশ্য পাচ্ছি আমরা, যেটা ছবির মধ্যে দেখলাম আমরা, উপন্যাসে এই বর্ণনাটা দেওয়া আছে। এবং এরপরে দেখবো যে
এটা ক্যামেরা প্যান করছে হচ্ছে এটা জনমণ্ডলীর উপর, যেখানে সবাই ঘুরে ঘুরে কীর্তন গাচ্ছে। এটা এটা একটা মানে মৃত্যু পথযাত্রী লোকের মৃতদেহ মানে দেহকে ঘিরে তারা গান গাচ্ছে, এখানে পেন করেছে। তারপর আশা চরিত্র উনি বর্ণনা শুরু করেছেন। উনি বলছেন যে এরপরে এটা হচ্ছে সীতারাম বর্ণনা দিচ্ছেন, যে মানে যে গুনছে যে বসে বসে অনন্ত হরি, তার বর্ণনা দিচ্ছেন। তারপর উনি বর্ণনা দিচ্ছেন যে আমাদের লক্ষ্মীনারায়ণ মানে কন্যাদায়গ্রস্ত পিতার বর্ণনা দিচ্ছে। প্রত্যেকের বর্ণনাগুলো তখন আস্তে আস্তে চরিত্র ঢুকতে শুরু করছে, আমরা দেখতে পাচ্ছি আমরা। এবং এটা খুব পিক্টোরিয়াল বর্ণনা উপন্যাসের মধ্যে আমরা দেখবো। এই কাহিনীটা সাজানো হয়েছে কিন্তু একদম ঠান্ডা মাথায় এবং খুব স্থির ভাবে, যে প্রথম দিন প্রথম রাত্রে একটা কাহিনী সাজানো হয়েছে, একটা পর্যায়ে পাবো তার কাহিনীর বিন্যাস যেমন পাবো আমরা, একইভাবে আমরা পাবো হচ্ছে যে এই চরিত্রটা বিকাশ প্রথম দিন এরকম হচ্ছে, দ্বিতীয় দিন দ্বিতীয় রাত্রিতে একরকম বিকাশ হচ্ছে দেখবো, তৃতীয় দিন তৃতীয় রাত্রিতে একটা বিকাশ হচ্ছে আমরা দেখবো আমরা। এবং তিনটা সেগমেন্ট একদম ক্লিয়ার করে রাখা আছে, কাহিনীর বিকাশ যেমন ক্লিয়ার করা আছে, তারপর তার চরিত্রগুলোর বিকাশ ক্লিয়ার করা আছে, এবং তার পরিণতি ক্লিয়ার করা হচ্ছে। আমরা এটাকে আমরা বলি হচ্ছে যে উপন্যাসে যেমন একটা পিরামিড থিওরির কথা বলি আমরা। পিরামিডটা হচ্ছে আমরা গুস্তাভ ফ্রেট্রাকের একটা ইয়ে আছে, আমি দেখাতে পারবো না, একটু জানি না এখন আমি উইন্ডো দেখি পারি কিনা, চেষ্টা করি একটু যদি হয় আর কি। আদৌ এই যে পাওয়া গেছে, পারছি আমি বোধহয়। দেখতে পাচ্ছি যে বাম পাশে দেখতে পাচ্ছি আমরা, এটা গুস্তাভ ফ্রেট্রাকের থিওরি বলি আমরা। উপন্যাস বা কোন নাটকের ক্ষেত্রে এই চিত্রটাকে ফলো করা হয়, যেটা এই যে এটা দেখতে কথা বলছি আমরা। দেন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি, ডান পাশে হচ্ছে কমল কুমার করেছেন তিনি, সেটা ডান দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা আমরা বন্ধ করে দিই একটু। আমি কি দেখাতে পাচ্ছি জিনিসটা আদৌ? জি স্যার। আচ্ছা 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 আচ্ছা, তাহলে কমল কুমার আমরা খেয়াল করছি যে গুস্তাভ ফ্রেট্রাক বলেন কি একটা কাহিনী শুরুতে একটা মানে ধীরে ধীরে শুরু হয়, ধীরে ধীরে শুরুতে তুঙ্গ উপরে উঠে একটা পিরামিডের কিন্তু সর্বোচ্চ চূড়ায় যেমন উঠে সে শীর্ষ পর্যায়ে যায়, তারপর আস্তে আস্তে নিচে দিয়ে নেমে সে তার শেষ করে সে। এটা হচ্ছে একটি নাটকের বা একটি উপন্যাসের গুস্তাভ ফ্রেট্রাকের এটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি, যে উপন্যাসের কাহিনীকে সাজানো হয়, উপন্যাসকে দাঁড়ায়, সেটা ফ্রেট্রাকের থিওরি, যেমন জার্মান দার্শনিক। তো এটা বলছেন যে এটা করা হয়, কিন্তু কমল কুমার এটা করা হয় নাই। কমল কুমার কিন্তু খুব শান্তভাবে উনি দেখবা যে তোমরা যেটা আমরা মানে সমকরণ না, এটা সমকরণ না হয়, এটা একটা আমরা মানে দেখবো যে ধীরে বহুদূর গিয়ে এটা তারপর হঠাৎ করে ফল করে গেছে জিনিসটা। আমরা কিভাবে দেখছি এটা কিভাবে সাজাচ্ছে, উনি সাজাচ্ছে হচ্ছে দেখবো যে আমরা তার প্রথম দিন প্রথম রাত্রিতে খুব সিম্পল হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই যে এটা আছে, যেটা খুশিটা দেখাচ্ছে আমরা, হ্যাঁ এই যে এই থিওরিটা আমরা বলছি। তো সে হ্যাঁ থ্যাংক ইউ হোসেন। তো আমরা দেখবো যে কাহিনী শুরু হয়ে কিন্তু সে হঠাৎ করে চুঙ্গে যাচ্ছে না, সে ধীরে ধীরে সে কাহিনী সামনে আগাচ্ছে। মানে 3 দিনের কাহিনী ভাগ করার ক্ষেত্রে প্রথম 2 দিন কিন্তু সে দেখবো যে এই আমাদের অন্তর্জাতিতে নিয়ে আসা হয়েছে, এখানে তার মৃত্যু নিয়ে আমাদের অনন্তহরি বলেছে যে সে মরবে না, সে অনেকদিন আরো কিছু থাকবে সে, এবং সে একা যাবে না, সে দূষণ নিয়ে যাবে। তখন আমাদের তার লক্ষ্মীনারায়ণ যশোবতীর বাবা কন্যাদায়গ্রস্ত পিতা, উনি বলছেন তাহলে আমাকে আমার কুলমান রক্ষা করেন। তোমরা জানো ওই সময় ব্রাহ্মণদেরকে মানে মেয়েদের বিয়ের ব্যাপারে ছিল ওই যে আমাদের বল্লালী বালাইতে দেখেছি না আমরা, যে একজন ব্রাহ্মণ অনেকগুলো বিয়ে করতো তারা, এবং বৌদের তালিকাও তারা জানতো না তারা। তো এরকম এই তাদের মূল মেয়েদের বিয়ে হতো না। একটা সতী নামে একটা ছবি আছে সম্ভবত উপন্যাস সেনের, ওটা দেখবা যে শেষ না পেরে ব্রাহ্মণের মেয়েকে পরে বরগার সাথে বিয়ে দেওয়া হচ্ছে। মানে যদি মেয়েটার বিয়ে হয় নাই, সে আইবুড়ো হয়ে যাচ্ছে, এটা বরগার সাথে বিয়ে দেওয়া হয়। তো ওটা দেখবো সে প্রেগনেন্ট হয়ে যায় পরে আবার। তো এটা নিয়ে এটা কাহিনী হয়েছে দেখবো। তো ওই সময় যারা ব্রাহ্মণ যারা ছিলেন, কুল ব্রাহ্মণ যারা ছিলেন, তাদের মেয়েদের ব্রাহ্মণ পাইতে হতো। ব্রাহ্মণ তো অনেক বেশি না, ব্রাহ্মণ তো কম, সুতরাং একটা মেয়েদের একজন ব্রাহ্মণ অনেক বিয়ে করতে পারতেন। এই আমাদের লক্ষ্মীনারায়ণের মেয়ে যশোবতী সে আইবুড়ো, এবং তার বিয়ের ব্যবস্থা করতে হলে ইচ্ছা হচ্ছে কোনো একটা বিয়ে দিয়ে দেয়া। এবং বিয়ের পর দিন ওখানে যেটা ওই যে প্রথা যেটা ছিল, যেটা কুলীন প্রথা যেটা ছিল আগে, বিয়ের পর দিন সরবার ব্রাহ্মণরা চলে যেত, আলটিমেটলি তারা কোনো বইয়ের খোঁজ নিত না। এটা একটা সিম্বলিক বিয়ে, যেটা বিয়ে হয়েছে ওর আইবুড়ো না, মানে কুলমান রক্ষা হইলো, বিয়ে হলে কুলমান রক্ষা হলো। ঠিক অনন্ত যখন বলছে যে ও দূষণ নিয়ে যাবে, তখন লক্ষ্মীনারায়ণ বলছে তাহলে আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দাও, এটা বলছে সে। এবং আমরা দেখছি বিয়ের আয়োজন হচ্ছে, ওটা ধারাবাহিক আগাচ্ছে, বিয়ের আয়োজন হচ্ছে। বিয়ের আয়োজনের সময় দেখবো যে ডাক্তার মাধবী বা বিহারীনাথের সাথে আমাদের যে অনন্ত হরি, তার সাথে তর্ক হচ্ছে যে ও বলছে এটা করে একটা সর্বনাশের ঘটনা হবে, ও তো মারা যাবে, ওর কাছে বিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা দেখবো তো বিয়ের আয়োজন হচ্ছে, ধারাবাহিকটা আগাচ্ছে। এবং আমরা দেখবো যে যশোবতী আসতেছে, তাকে তার দেখার দৃষ্টিভঙ্গি দেখছি আমরা। তারপরে বিয়ের বাসরাতের আয়োজন করা হচ্ছে। দেন বাসরাতের সময় আমরা দেখো দূরে আমাদের বৈজু চাড়াল
সে নাচানাচি করছে, ইন্টারাকশন করার চেষ্টা করছে, খুব ধীরে ধীরে জিনিসটা আগাচ্ছে। এবং আমরা যেটাকে পিরামিড ক্লাইম্যাক্স যেটাকে বলি আমরা, চূড়ান্ত সীমায় যাওয়া, যেটা অনেক দূর যাওয়ার পরে, মানে 2 দিন 2 রাত্রির কাহিনী পার হওয়ার পরে দেখবো আমরা যখন যখন যশোবতীর সীতারামকে যখন আমাদের বৈজু নিয়ে পানিতে ফেলে দিতে চেয়েছে, তখন আমাদের দেখে দিই যশোবতী রক্ষা করার জন্য চেষ্টা করেছে, এবং এই সময় তারা পরস্পরের সান্নিধ্যে দেহ সান্নিধ্যে তারা এসে তারা দেহ সান্নিধ্যে আসার পরে পুরো উপন্যাসে কিন্তু ক্লাইম্যাক্স চলে গেছে জিনিসটা। কারণ পুরো উপন্যাস সব বদলে যাচ্ছে। এখন আমরা একটু চরিত্রের কথা বলে বুঝবো আমরা যে পুরো উপন্যাসে তখন সবকিছু বদলে যাচ্ছে, একদম তার চরিত্র ক্লাইম্যাক্স পাওয়ার পরে চরিত্রগুলো বদলে যাচ্ছে আমরা। তো এরপরে আমি দেখবো যে এরপরে ও তার দেহে মিলিত হচ্ছে, হওয়ার পরে বান আসতেছে, বান আসার পর দ্রুত উপন্যাস দুজনই ভেসে যাচ্ছে। এটা হচ্ছে উপন্যাসের কাহিনী কাঠামো তৈরি করা হয়েছে। এখন যদি আমরা এই কাহিনী কাঠামো তৈরি 3 দিন 3 রাত্রির মধ্যে এই কাহিনীর কারণে চরিত্রগুলোর পরিবর্তনটা কিভাবে ঘটলো, তাইলে আমরা দেখবো যে যশোবতী যে চরিত্রটি ছিল, ও শুরু থেকেই কিন্তু সে একজন অসহায় পিতার কন্যা সে, এবং সে চেষ্টা করেছে যে সতী নারী মানে পুড়িয়ে ফেলার পরে যে মেয়েরা স্বর্গে তার সব 14 গোষ্ঠী নিয়ে মানে সবাইকে নিয়ে স্বর্গে যাবে, সেই ভাবনায় সে বিবর্ষে, এবং সেটা নিয়ে সে তার পিতার সেই মানে ধারণা বা তার ধর্মের ধারণা, যেটা সতীদাহের যে ধর্মীয় যে ধারণা, সেটার প্রতি সে অনুরক্তই ছিল, সে অনুরক্ত হয়ে আসছে, এবং সে অসহায় ফিল করেছে আলটিমেটলি যখন সে এসে দেখেছে যে এখানে সে তাকে স্বামী করা হয়েছে, তখন খেয়াল করে একটা ট্রিটমেন্টটা কিভাবে করা হচ্ছে, যে সে যখন দেখছে যে আমাদের নদীতে গঙ্গায় তখন লাশ ভেসে যাচ্ছে এবং উপরে কাক বসে খাচ্ছে, তার স্বামী দেখার মতো সেই দৃশ্য প্রথম সে দেখেছে সে। তো চরিত্রগুলো এভাবে আগাচ্ছে দেখবো আমরা, এবং সে তারপরে তথাপি সে নিজেকে সে সান্ত্বনা দিচ্ছে যে সে সতী নারী হতে যাচ্ছে, বাকি উৎসাহিত করছে, বাবা তাকে উৎসাহিত করছে, মা তুই জানিস না তুই এলাকার তুই হতে যাচ্ছিস, তুই কি হতে যাচ্ছিস, তাকে সে উদ্দীপ্ত করছে, তার আদর্শে উদ্দীপ্ত করছে, সতীদাহ প্রথার আদর্শে উদ্দীপ্ত করতে চাচ্ছে, ধর্মীয় আদর্শ উদ্দেশ্য উদ্দীপ্তই আছে সে। এবং আমি দেখবো সাক্ষণিক সে, আমরা দেখবো যে যতবার বৈজু তার আহ্বান নিয়ে এসছে, ততবারই যশোবতী বৈজুকে প্রত্যাখ্যান করেছে সে। কিন্তু যখনই সে ঘটনাচক্রে যখন তার দেহগতভাবে মিলিত হয়েছে, তারপরে কিন্তু তার কিন্তু অবিশ্বাস্য পরিবর্তন চরিত্রের মধ্যে চলে, রেডিক্যাল চেঞ্জ চলে আসছে। তখন আমরা দেখতে পারবো যে তখন বৈজু মিলিত হওয়ার পরে, বৈজু তৃপ্ত হওয়ার পরে বৈজু বলছে যে তোমার বান এসে তোমার বুড়ো ভেসে যাচ্ছে, তখন কিন্তু আমাদের যশোবতী বলছে মরুগ্গে বুড়ো, সে কিন্তু আর এটা নিয়ে আগ্রহী না, এখন সে জীবনে ফিরে আসছে, মানে তার রেডিক্যাল চেঞ্জ আসছে তার মধ্যে। এটা একই আমরা দেখবো যে আমরা বৈজুর দিকে দেখবো আমরা যে বৈজু চরিত্রটি কিন্তু শুরুতে মানবিক ভাবে এসেছিল, কিন্তু দ্বিতীয় দিন দ্বিতীয় রাত্রি কাহিনী পর্যন্ত সে মানবিক। তার একটাই কারণ যে একটি মেয়েকে পুড়িয়ে ফেলা হবে, এটা সে মানতে পারবে না, মানে এটা সুন্দর একটা মেয়েকে পুড়িয়ে ফেলা হবে, এটা সে মানতে পারবে না, এবং সে জানে এটা পিছনে হচ্ছে মূলত সম্পত্তির ব্যাপার। আমরা দেখেছি যে উপন্যাস পড়ার সময় আমরা যে বাবাকে যখন তার ছেলে হরিনাথ যখন তার কোলে নিয়ে বসেছে, তখন তার নিচের দিকে হাত দিকে সে আসলে চাবি নেওয়ার চেষ্টা করছে, বাবার কোমর থেকে সে সীতারামের কোমর থেকে চাবি চুরি করার চেষ্টা করছে, অপর ভাইরা দেখে সে বাধা দিচ্ছে তাকে, এবং তারপরে কুস্তাকুস্তি মারামারি করছে, তার দুইজন তারা এই মরার এই শ্মশানে মারামারি করছে তারা। এবং তারা জানে যখন যশোবতীর বিয়ে হওয়ার পরে যখন চন্ডাল বৈজু যখন শ্মশানের জন্য যখন চিতার জন্য যখন সে ইয়ে সাজাচ্ছে, সে খুঁটি কাটছে যে চিতা যেন সাজানো হবে তাদের দুজনের, সেটা কিন্তু সে ছোট করে সাজানোর চেষ্টা করছে। দেখবো যে তখন অনন্ত হরি বলছে না, এটা হারামজাদা বড় করে সাজায়, এটা বড় করে সাজাতে কেন বলছে, বড় করে সাজালে বেশি কাঠ হবে, বেশি কাঠ পড়বে, বেশি লোক স্বর্ণ ছুঁড়ে মারবে, এখানে স্বর্ণ ছুঁড়ে পারলে পুড়িয়ে ফেলা হবে, তারপরে স্বর্ণগুলো নিচে থাকবে, এরপর তা কুড়িয়ে নিয়ে যাবে। এটা বৈজু জানে, এই ব্যাপারটা বৈজু জানে যে এরা মূলত সবাই লোভী, এখানে প্রত্যেকে এখানে নিজস্ব ধান্দা নিয়ে এসছে, প্রত্যেকে নিজস্ব উদ্দেশ্য নিয়ে, বৈশ্বিক উদ্দেশ্য নিয়ে আসছে, তারা একটা ধর্মীয় আবরণ দিচ্ছে মাত্র। তাহলে 2 দিন 2 রাত্রি পর্যন্ত আমরা দেখবো যে আমাদের বৈজু চড়াল, আমরা অনেক দূর চলে আসছি, বোধহয় 11টা বেজে যাচ্ছে অলরেডি। বৈজু চড়াল দেখবো যে আমরা সেই মানবিক উত্তেজনায় সেটা আছে, যখন বৈজুর পরিবর্তন ওই জায়গাতে হলো। কিন্তু যেদিন যখন গুছন ফেলে দিতে গেল, ফেলে দিয়ে ফেরত নিয়ে আসার পরে যখন দেখলাম যে আমরা সীতা আমাদের যশোবতী গোসল করছে রাত্রেবেলা জ্যোৎস্নালোকের মধ্যে, জ্যোৎস্নার মধ্যে সে গোসল করছে, তার গোসল করার যে ভিজা দেহ যেটা দেখলো আমাদের বৈজু, দেখার পর তার রেডিক্যাল চেঞ্জ চলে আসছে। তখন তো আমাদেরকে এটা লিবিডো তৈরি হলো, ওটার সাথে মানবিক কোনো যোগ নাই, এখন আর এটা দেহের মধ্যে টান তৈরি হয়, এটা বৈশ্বিক লিবিডো ধারণা। এবং এই চরিত্র প্রায় রেডিক্যাল চেঞ্জ হয়ে গেল, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে গেল। যে লোকটা মানবিক ছিল সে নেহাতি একটি মানুষকে ভোগ করার বাসনা আমাদের জাগ্রত হলো, এবং তাই দেখলাম আমরা শেষ পর্যন্ত মেয়েটিকে ভোগ করার পরে সে কিন্তু বলছে তোমার বুড়ো ভেসে যেতে, তুমি ওখানে তুমি যাও,
সে তাকে রাখছে না, তার কাছে রাখছে না। যে আগে তো সে বুদ্ধি দিয়েছে, চলো আমরা পালিয়ে যাই, তুমি পালাও এখান থেকে, পালাও না কেন বউ, সে বুদ্ধি দিচ্ছে, কিন্তু ওই সময় তো এই বুদ্ধি করছে না, সে তাকে সে দিয়ে ঠেলে দিচ্ছে। আবার চরিত্রটা এটা বড় চেঞ্জ আসছে, আমরা দেখবো এই জায়গাটা এসছে। তাহলে এটা রেডিকেল চেঞ্জ ওই পিন পয়েন্টে গিয়ে। তাহলে উপন্যাসের কাঠামো যে 3 দিন 3 রাত্রি কাহিনী করা হচ্ছে, যে গুত্রাকে যে আমরা যে পিরামিড যেটা বলি, এটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। কাহিনী নয়, তার প্লট নয়, শুধুমাত্র চরিত্রগুলো কিন্তু ওই টার্নিং পয়েন্টে গিয়ে চূড়ান্ত মানে ক্লাইম্যাক্সে কিন্তু পুরো সবকিছু রিয়েঞ্জ হয়ে যাচ্ছে এবং দ্রুত ফল করেছে এটা। উপন্যাসের মূলত কাহিনী চরিত্রগত দিকগুলো, এবং যে চরিত্রগুলো আমরা খুব ডিটেল আলোচনা পাবো, এটা পাওয়া কিছু নাই। আমরা কমল কুমার যাওয়ার চেষ্টা করবো যেটাকে ফুটিয়ে তুলেছেন কি করে, যেটা আমরা উপন্যাসে বলি ট্রিটমেন্ট করা। ট্রিটমেন্ট গুলো কি করছেন, খুব সিম্পল। উপন্যাসের মূল শক্তি, কমল কুমার আলোচনার মূল শক্তি হচ্ছে বর্ণনা গুণটা। উনি খুব ডিটেলিং করেন, খুব ডিটেলিং করেন। দেখবো যে একজন ভাস্কর যেমন একটি পাথর খণ্ডকে, একটু পাথর খণ্ডের ছোট ছোট শ্রেণী দিয়ে ভেঙে 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 উনি তার নাক ফুটিয়ে তোলেন। আমরা দেখবো যে উপন্যাসের প্রতি চরিত্র কাহিনী উনি মনে হচ্ছে এটা পাথর খণ্ডের মধ্যে ফুটিয়ে তুলছেন উনি। এই যে চরিত্র কথা বলছেন বা সকালকে উনি ফুটিয়ে তুলছেন, মনে হচ্ছে যে একটা লোক যে মনে হচ্ছে যে সেটা বোধহয় ছবি আঁকছে আমাদের সামনে। মনে হচ্ছে যে সকালে যখন ভোর নামছে তখন হচ্ছে হেম নীলাভ, তারপরে যে রক্ত যখন সূর্য উঠছে রক্তিমতা যখন ছড়াচ্ছে তখন চরিত্র দিয়ে বদলে যাচ্ছে। একজন বলছিল যে ইমপ্রেশনিজম যেটাকে বলছিল, ইমপ্রেশন শিল্পীটা এই কাজটা করতেন উনি। ওরা কিন্তু ওই আলোর প্রেক্ষিতে যে দৃশ্য বদলে যায়, বস্তুর মানে তার অবজেক্ট বদলে যায়, এটা হচ্ছে ইমপ্রেশনিস্টদের মূল যে থাকে তাদের কাজের মূল বৈশিষ্ট্য। এটা তো দেখবো আমরা, দেখো শুরুতেই সকাল হচ্ছে হিম নীলাভ, তারপরে যখন সূর্য উঠছে একদম সকাল মনে হচ্ছে রক্তিম হয়ে উঠছে, মানে একদম ইন্টেন্সিটির মধ্যে বর্ণনা করছে না। যেটা বললাম যে একদম ফিল্মের ক্যামেরা দিয়ে মনে হচ্ছে কাজটা করা হচ্ছে। শব্দ নিলে মনে হচ্ছে শব্দই নয়, মনে হচ্ছে যে ফিল্মে হয় না যে প্রতি সেকেন্ডে 30টা ছবি 30টা ফ্রেম যায়, মনে হচ্ছে এরকম মনে হয় এটা ফিল্মে তো ফ্রেম যাচ্ছে সামনে আমাদের। একদম পিক্টোরিয়াল বর্ণনা দিয়ে সকাল শুরু করছেন, এই জনমন্ডলীকে বর্ণনা শুরু করছেন, তারপরে তার এই কীর্তনীয়দের বর্ণনা করছেন, একটা ফিল্মেটিক বর্ণনা, যেটা মানে চলচ্চিত্র চিত্রভাষ্য। তো আমরা এই জন্য বলি কমল কুমারের রচনা হচ্ছে চিত্রপদ্য ভাষ্যময়। উনি শব্দ দিয়ে লেখেন নাই, উনি আসলে ছবি দিয়ে লিখেছেন, উনি চিত্র দিয়ে উনি লিখেছেন তার ছবি। এটা হচ্ছে তার বড় একটা ব্যাপার। এটা এখন তৃতীয় বিষয়টা হচ্ছে ট্রিটমেন্ট গুলো আমরা যদি খেয়াল করি দেখবো কি যে প্রত্যেকটা একটা বৈপরীত্য, যেটা বলছিলাম যে ইনালিটিক হিউম্যানিটির কথা বলছিলাম আমরা। উনি বলছেন যে বস্তুর টেনশন সহজে যখন জাগ্রত না হয়, টেনশনগুলো কে তৈরি করা হয়েছে, দেখবো যে কাহিনীর মধ্যে টেনশন তৈরি করা হচ্ছে, চরিত্রের মধ্যে টেনশন তৈরি করা হয়েছে, ঘটনা খুব সিম্পল ঘটনার মধ্যে আমরা আগাই। দেখবো যখন অনন্তহীয় যখন সে মহাব্রহ্মাণ্ড নিয়ে সে যখন ছবি আঁকছে, মানে অঙ্ক করতেছে যে এর ভবিষ্যৎ কি হবে, গণনা করছে, তখন এটা ব্যাঙ উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। এটা তো আইরনি তৈরি করা, টেনশন, এটা আইরনি মানে বিপরীত, মানে এটা বিপরীত দৃশ্য তৈরি করে ফেলা। আবার দেখবো যখন আমাদের যশোবতীকে যখন সীতারামের গলা যখন যশোবতী মালা পরাচ্ছে, তখন এটা ছাগল মালা নিয়ে চলে যাচ্ছে, এটা আইরনি তৈরি করা। এটা আমাদের দেখতে পাবো আমরা, এবং দেখতে পাবো যে একটা ছোট একটা বিপরীত দিকে রাখাচ্ছে একদম। মানে একটা মানুষের আমরা যদি বৈযুগের দিকে রাখি, আমরা খুব সিম্পল, আমরা এই লোকগুলোকে একদিকে রাখতে পারবো। আমরা যদি অনন্তহীকে আমরা একদিকে রাখি, তাহলে আমরা মজিনাথকে বিহারীনাথ আরেকদিকে রাখতে পারবো। আমরা প্রত্যেকটা চরিত্রটা যদি বিপরীত চরিত্র এগুলো, এটা উনি বলছেন টেনশনের রেখা সকল বিবৃত হওয়া। এবং কিউবিস্টরা কি করেন, মানে একজন যিনি রিয়েলিস্টিক ছবি যিনি আঁকেন, উনি পুরোটা একটা ফিগার আঁকেন উনি। কিউবিস্টরা কি করেন, অসংখ্য তলে ভাগ করেন ওরা, একটা ছবিকে ভেঙে টুকরা টুকরা করে ফেলেন ওরা, টুকরা টুকরা করে টুকরা মিলিয়ে একটা মোজাইক তৈরি হয় আলটিমেটলি। তো আমরা দেখবো যে এই ট্রিটমেন্ট গুলো দিয়ে 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 একটা মোজাইক তৈরি করা হয়েছে, যে মনে হচ্ছে টেনশন গুলো মোজাইক টুকরা গুলো আলাদা রাখা হয়েছে, পাশাপাশি রাখা হয়েছে, দাঁড়ানোর উপর একটা মোজাইক দাঁড়াইছে, একটা দৃশ্য দাঁড়াইছে আমাদের সাথে, যেটা আমরা জিক্সের মতো দেখতে পাবো। আমরা পরে জিক্স জানি বোধ হয় আমরা, জিক্স হচ্ছে যে একটা হাতির দৃশ্য। হাতির দৃশ্যতে কি হয়, এটা হাতিকে আমরা বাচ্চা যখন খেলতে শুরু করে, হাতির পা থাকে এক জায়গায়, মাথা থাকে হচ্ছে লেজ থাকে মাথায় বসানো থাকে, তো বাচ্চা তখন তার নিজের জ্ঞান দিয়ে আস্তে আস্তে সে গিয়ে সাজায় নেয় আমরা তাকে। এই উপন্যাসের সাথে যে জিক্সটা করা আছে, যে এই টেনশন গুলো তুলে দেওয়া আছে, এই বিপরীত তুলে দেওয়া হচ্ছে, আমরা পুরো উপন্যাস পরে বেরিয়ে যাই আমরা, তখন দেখতে পাই যে এটা হচ্ছে একটা পুরো দৃশ্য দাঁড়ালো। তাহলে এটা টেনশন গুলো দিয়ে পুরো বন্যা ভঙ্গি দিয়ে আমাদের একটি তত্ত্ব দাঁড় করান যে জীবনের উদ্দেশ্যটা হচ্ছে এই, এবং আমাদের মানুষ হচ্ছে এই, আমাদের যাত্রাপথ হচ্ছে এটা, বৃহত্তর জীবন দর্শন তৈরি করা। জীবন দর্শনটা হচ্ছে আলটিমেটলি এই জীবাত্মার পর আমাদের অনন্ত লীলায় আমাদের মিলিত হয়, যেটা শেষ দৃশ্য আমরা দেখতে পেয়েছি আমরা। শুরুতে একজন প্রশ্ন করেছিল এটার সাথে আমাদের বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষের মিল আছে কিনা, এটা উত্তরটা এখন আমি দিই। এটার সাথে বিষবৃক্ষের মিল নেই, এটার সাথে মিল আছে কপালকুণ্ডলার মিল আছে। কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে নবকুমার এবং কপালকুণ্ডলা
তাদের যখন যেমন দেখা হয়েছিল, শুরুতে একটা দেখবো যে এটা পাহাড়ের মধ্যে গিয়ে বলছে যে জনমন্ডলী, মানে গিয়ে দেখে এটা বড় বড় বন নয়, এটা টুকরো টুকরো বন আছে বলছে সে। এবং শেষ দৃশ্যটা দেখবো যে ওই আমাদের কপালকুণ্ডলা হারিয়ে যাচ্ছে এবং তার সাথে আমাদের নবকুমারের সাথে মিশে যাচ্ছে। এই উপন্যাসের শেষ দৃশ্যে দেখতে পাচ্ছি আমরা যখন যশোবতী কর্তা কর্তা করে ছুটে গেল, তারপর তার পেছনে পেছনে যখন যশোবতী চলে, দুজনে একসাথে হারিয়ে গেল এবং বলছে চাঁদ এখন লাল। উপন্যাসটা পরিণতি পড়ে গেল। আলটিমেটলি আমাদের মানবের মৃত্যু, মানুষের লয়, সৃষ্টির লয় হচ্ছে এই, যখন চাঁদ লাল হবে আমরা সব আলটিমেটলি অসীমে মিলিয়ে যাবো। এই কথা যিনি কমলকার শুরুতে বলেছিলেন যে একটি আত্মা যে মিলিয়ে যাবে, এই থিওরিটা এখানে চিত্রায়িত করা হয়েছে। কমল কুমারের সাফল্য এই জায়গায় যে আমাদের কথা মনে হয় না যেটা কৃত্রিম ভাবে লেখা হয়েছে, এটা বানিয়ে লেখা হয়েছে। একজন পাঠক যে এই বোধ নিয়ে আসে যে এর মধ্যে সে সমাজতত্ত্ব দেখতে চায়, বিদ্রোহ দেখতে চায়, 19 শতকের সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন দেখতে চায়, সে দেখতে পায়। আর আমাদের মধ্যে লোক যারা তত্ত্বজ্ঞানী, যারা আমরা একটু তত্ত্ব পছন্দ করি, ভাববাদ পছন্দ করি, কবিরা, তারা এখানে আমাদের সেই কাব্য খুঁজে পাই আমরা। এটি বড় উপন্যাসের, মহত্তর উপন্যাসের হচ্ছে সাফল্য, যে সব অনেকগুলো মাত্রা তার থাকে। এবং আমি আজ থেকে 30 বছর বা 28 বছর আগে এই বইটি পড়েছিলাম আমি। এবং আমি কালকে যখন আমাকে যখন বললো আমাকে ক্লাসটা নিতে হবে, আমি রাতে যখন এটা খোঁজাখুঁজি করে বের করলাম লাইব্রেরির পেছন থেকে, আমি আমার লাইব্রেরি, তখন আমি মনে হলাম নতুন করে পড়ছি, এটাকে মনে হলাম মানে নতুন শব্দ পাচ্ছি, নতুন জিনিস পাচ্ছি। এই যে নতুন করে পাঠ করতে পারা, এটা নতুন উপন্যাসের নতুন মনে হওয়া, এটাই হচ্ছে উপন্যাসের মহত্ব। নতুন নতুন মাত্রা সবসময় দেয়। আজকে তোমরা যেটা পড়ছো, আজ 10 বছর পরে এই উপন্যাসের নতুন মাত্রা খুঁজে পাবে আবার। এই উপন্যাসের মহত্ব হচ্ছে এই জায়গায়। মোটামুটি এই হচ্ছে উপন্যাসের সামারি আমার জন্য, মানে 12টা আইডিয়া আর কি। যদি কারো জিজ্ঞাসা থাকে কথা বলতে পারো আমার সাথে। আমরা বোধহয় একটা চলে আসছি, বোধহয় একটা বোধহয় হয়ে গেল আমাদের। হ্যাঁ, যে কোনো জিজ্ঞাসা করতে পারো প্রশ্ন থাকলে। কেউ কিছু বলবে? কোন জিজ্ঞাসা আছে বা কোনো মন্তব্য, সংযোজন? নাই? এটা কি হয়? আমার তো মনে হয় জিজ্ঞাসা থাকা উচিত। একদম কেউ কিছু বলুক, জিনিসটা এই দাঁড়াইলো বা এটা মিলে নাই আইডিয়াটা আপনার। হ্যাঁ, খুশাদ কিছু বলবে? হ্যাঁ সব ভাই, আপনি চমৎকার বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে এই স্বল্প কথায়, আমি তো প্রায় 6টা ক্লাস নিয়েছিলাম, তো আপনি এই স্বল্প কথায় আজকের মানে এই 6টা ক্লাসেরই সামারি আমার মনে হয়ে গেছে, আমি যেটা মনে করি। আর এখানে আমার একটা ছিল, সেটা হলো যে আমাদের ছাত্ররা এরা ভালোই, এরা বেশ এই ব্যাচটা, এরা কিন্তু 4th ইয়ারে আসলে উঠে গেছে, পরীক্ষাটা আটকে গেছে। হ্যাঁ, ফলে সে অনেক ম্যাচিউরড। তো এখানে ওই যে যেটা হচ্ছে যে আমরা যে উত্তরাধুনিক উপন্যাস বলি যেগুলোকে, হ্যাঁ, আমি ওদেরকে একদিন বলছিলাম যে উত্তরাধুনিক উপন্যাস আর এই কমল কুমার উপন্যাস এক না। কারণ উত্তরাধুনিক উপন্যাসে আপনার কাহিনীর এই যে আদি মধ্য অন্ত ভেঙে দেওয়া হয়, এরিস্টটলীয় কাঠামোকে ভেঙে দেওয়া হয়। এখানে তো তা করা হয় নাই। এটা একটা বিবেচনা। আর একটা বিবেচনা হলো যে এই কিউবিজম হচ্ছে, আমি ওদেরকে এর আগে বলেছিলাম যে ইমপ্রেশনের পরের শিল্প। আর ইমপ্রেশনে প্রচুর আলো রঙের ব্যবহার আছে এবং উজ্জ্বল রং ইমপ্রেশন আমরা জানি। হ্যাঁ, যে ভ্যান গগরা যেটা করেছেন, পল সেজানরা যেটা করেছেন, বা ক্লোদ মন্টে নাকি করেছেন, ওখান থেকে কিন্তু হ্যাঁ হ্যালো, জান্নাতুল ফেরদৌসী কিছু বলতে যাচ্ছে, বলো। হ্যাঁ, তোমাদের কথা শুনবো। হ্যাঁ, জান্নাতুল বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। ও মনে হয় নেটওয়ার্কে আছে। আচ্ছা, আমরা আলোচনাটা কন্টিনিউ করি। সেটা হলো যে সেখান থেকে পিকাসো পরে, এর পরের ধাপ হচ্ছে পিকাসো। তো পিকাসো যেটা করেছেন, রংকেও সাথে নিয়েছেন, আলোকেও সাথে নিয়েছেন, কিন্তু নতুন ধারা যেটা জর্জ ব্যারকের সঙ্গে, জর্জ ব্যারক, তারপর আরো অনেকে ছিলেন, তাই তো কিউবিজমে, এটা কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র, নতুন, একদম মানে পুরো পৃথিবীকে বাস্তবতাকে দেখার সম্পূর্ণ একটা ভিন্ন জায়গা তারা নিয়ে গেলেন, বাস্তবতাকে দেখার। এই দেখাটা হলো বিভিন্ন তলে পৃথিবীকে বিভিন্ন শেপে, বিভিন্ন জ্যামিতিক কোণে, বিভিন্ন কর্নারে ভেঙে 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 দেখা, যেটাকে আপনি বললেন মোজাইক। এই শব্দটা আমি ব্যবহার করে নিই অবশ্য, আজকে আপনার কাছে পিক করলাম। হ্যাঁ,
যে মোজাইক যেমন এক বিভিন্ন শেপ, বিভিন্ন রং দিয়ে বিভিন্ন পাথরের বিভিন্ন রং থাকে, উদাহরণ আপনি পেশ করেছেন যে মোজাইকের যে বিভিন্ন রং থাকে, বিভিন্ন শেপ থাকে, বিভিন্ন জ্যামিতিক প্যারাডাইম কিন্তু থাকে ওখানে। অথচ যখন মোজাইকটা ঢালা হয় মেঝের মধ্যে, তখন একটা দারুণ একটা শিল্প, একসঙ্গে তাকালে একটা বিরাট মেঝে, হ্যাঁ, পরিপূর্ণ একটা জিনিস সামনে চলে আসে। তো কমল কুমার এই মোজাইকটা করার চেষ্টা করেছেন এই উপন্যাসটার মধ্যে। এটা কিন্তু আবার উত্তরাধুনিক যে কবিতা বা উপন্যাস, সেখানেও কিন্তু আমি দেখলাম মোজাইক কবিতা লেখা হয়ে থাকে। ভালো একটা জিনিস মনে করেছি, আমি স্কিপ করে চলে গেছিলাম এটা। আমি কমল কুমার যখন লিখছেন উপন্যাসটা, তখন তো ইউরোপে একটা আন্দোলন হচ্ছে, নবরুল্লাহ আন্দোলন, যেটা হচ্ছে এটা কিন্তু একটা জরুরি জিনিস। নবরুল্লাহ লোকজন কি মনে করতো, তারা মনে করতে উপন্যাসের মূল জায়গাটা হচ্ছে বর্ণনাটা, পিক্টোরিয়াল বর্ণনাটা, ডিটেইলিং করাটা, ল্যাঙ্গুয়েজে কাজ করা, এটা প্রভাবটা এখানে আছে আর কি। হ্যাঁ, আর এই একটু আমি একটু এটা দরজাটা বন্ধ করি, আমার বাচ্চা ক্লাস করছে ওই পাশে, তো মোবাইলে আমার সব বাসায় একই দৃশ্য। আচ্ছা, আমাদের ওই জান্নাতুল ফেরদৌসী বলতে চেয়েছিল কিছু। ওকে এসছে। হ্যাঁ, ওকে দেখতে পাচ্ছি, কিন্তু আচ্ছা, ফেরদৌসী বলবে কিছু? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। বলে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম খুব ভালো শোনা যাচ্ছে, তোমাকে খুব ভালো শোনা যাচ্ছে। ঠিক আছে স্যার। স্যার, আসলে আমার একটা প্রশ্ন ছিল যে প্রত্যেকটা উপন্যাসিকের হচ্ছে সাফল্য থাকে, আবার তার ব্যর্থতাও থাকে, সংকট যেটাকে আমরা বলি, উপন্যাসিকের সংকট। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কমল কুমার মজুমদারের এই অন্তর্জলি যাত্রা উপন্যাসের মধ্যে আপনি একটু আগে বললেন যে তার সাফল্য হচ্ছে বানিয়ে লেখা নয়, এখানে তার নতুন মানে উপন্যাসের মধ্যে নতুন মাত্রা, যেটা নতুনত্ব প্রতিনিয়ত। আমরা যদি এখন এই উপন্যাসটা পড়ি, আমরা একভাবে বুঝতে পারবো, আবার যদি 10 বছর পরে পড়ি তাহলে অন্যভাবে বুঝতে পারবো, আমাদের অনুভূতি ভাব এগুলো অন্যরকম হবে। যদি তাই হয়, তাহলে সেক্ষেত্রে উপন্যাসিকের এই উপন্যাসের মধ্যে সংকটটা কোথায়? এটা কিন্তু আমরা একবারও মানে স্যার বা আপনি মানে উত্থাপন করেননি, এই জিনিসটা একটু জানতে চাচ্ছি স্যার। খুব জানাতো, খুব ভালো প্রশ্ন করেছো। যেকোনো আমরা বলি, আমরা দুটো হ্যাঁ, তুমি খুব ভালো প্রশ্ন করেছো জান্নাতুল। আমরা দুটো লেখা দুটো কথা বলি আমরা। একটা বলি হচ্ছে ওপেন এন্ডেড লেখা, একটা বলি আমরা এটা উন্মুক্ত লেখা, ওপেন এন্ডেড, এটা এন্ডেড, আর হচ্ছে ক্লোজ এন্ডেড লেখা বলি আমরা। এই লেখাটা হচ্ছে ওপেন এন্ডেড লেখা, এটা সবসময় ওপেন থাকে, এটা সবসময় এটা মুখটা খোলা, এটা খোলা মুখের লেখা। এটা হচ্ছে যে কোনো ভালো লেখা, শুধু এটা নয়। তুমি এই মুহূর্তে তুমি যদি রামায়ণ মহাভারত পড়ো, বা এই মুহূর্তে তুমি বাইবেল পড়ো, বা ধরো সকালে বাইবেল পড়লে তোমার একরকম মনে হবে, রাতে পড়লে একরকম মনে হবে তোমার। যে কোনো ভালো গ্রন্থ, যেগুলো খুব বিগ মাপের লেখা, যেগুলো, তো সেগুলো মানে গ্রেট নাইটেস যেগুলো আর কি। তো যে কোনো ভালো লেখাই কিন্তু সবসময় তার মাত্রা বদলায় ফেলে, এবং ওই সময় সে কিন্তু, ফর এক্সাম্পল, তুমি যদি মানে ওই সময় যে লেখাগুলো পড়ো, মানে দারোগার ডায়েরি নামে একটা লেখা আমি পড়ছিলাম, 1970 লেখা পড়ছিলাম, ভালো লেখা। দারোগা স্মৃতিকথা লিখছেন ওই সময়। আমার মনে হচ্ছে কালকে এই কোন দারোগা বাংলাদেশে বসে কোন দারোগা লিখছে, এটা বোধহয়। কিন্তু এটা মানে এত ক্লাসিক্যাল লেখা। এটা তো ক্লাসিক্যাল লেখা একটা সুবিধা হয় কি, যুগে যুগে তার মাহাত্ম্য নিয়ে আসে, যুগে যুগে তার সে প্রাসঙ্গিকতা নিয়ে আসে। কমল কুমার লেখাটা এই জন্য মহৎ লেখা, এটা অনেক সময় নতুন নতুন প্রাসঙ্গিকতা সে নিয়ে আসবে তার, এটা বড় লেখা। এই লেখাটার মূল দুর্বল কোন জায়গাটা বলি আমরা, দুর্বল জায়গাটা হচ্ছে কি, যখন ধরো কমল কুমার থিওরি অনেক জায়গায় নিয়ে আসলে, কারণটা কোন জায়গায়, যখন ধরো লক্ষ্মীনারায়ণ তার সে পিতা জাগ্রস্ত, কন্যা জাগ্রস্ত, সে পিতা আসে, ঠিক আছে। তো সে জানে যে তার মেয়েটাকে বিয়ে দেওয়ার পরের দিনই তাকে পুড়িয়ে ফেলা হবে, এটা জানে সে, কিন্তু সে ব্রাহ্মণ বলে তার মান সম্মান রক্ষা করতে চায় সে। তো ও যখন তাকে বিয়ে দেওয়ার পরে জানে মাকে তার মেয়েটাকে পুড়িয়ে ফেলা হবে, ও তারপর সে তার এই যে ধানের ঋণ নিয়ে, মানে শস্য ঋণ নিয়ে সে চলে যাচ্ছে, সে তাকে বিদায়, উপন্যাস থেকে মাত্র 3 পৃষ্ঠার মধ্যে বিদায় করে ফেলা হয়েছে। তার পিতার পরিচয় পাই নাই, তার পিতৃ হৃদয় দেখতে পাই নাই আমরা। এটা একটা টাইপ চরিত্র হয়ে গেছে, মানে শুধু ব্রাহ্মণ বোধহয় সে, শুধু জাগ্রস্ত পিতা, সেই জন্য স্নেহময় পিতা। ও যে বলে মা যশ, এই যে মা যশের মধ্যে যে মায়া লাগানো থাকে, এটা তো সত্য। তাহলে তার পিতার আত্মা আমরা দেখতে পাই না উপন্যাসের মধ্যে, পিতার আত্মা নাই হয়ে গেছে, পিতার আত্মাটি নেই এখানে আমরা। সুতরাং এগুলো ঠকিয়েছেন উনি আমাদেরকে, যেগুলো উনি ডিটেল করে নেয় উনি, এই যেগুলো দুর্বল জায়গা এগুলো আসলে। হ্যাঁ সোহেব ভাই, যে আপনি বললেন যে মানে পিতার, স্যার আমার
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জান্নাত বলো। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, যে হচ্ছে, জি স্যার, উপন্যাসের তো অনেকগুলো রীতি থাকে, তার মধ্যে একটা হচ্ছে চেতনা প্রবাহ রীতি, যেটা চেতনা প্রবাহ রীতির মূল একটা লক্ষ্য হচ্ছে যে মানুষের অবচেতন মনের যে চলমান মুহূর্ত, যে স্তরগুলো আছে, এগুলোকে প্রকাশ করা, প্রদীপ্ত করে তোলা। তো এই বিষয়টা, এটা আমরা কিন্তু বইজুর মধ্যে দেখতে পাই স্যার, মানবিকতা যেটা না, আমরা চেতনা রীতি আলটিমেটলি 50s এর আইডিয়া। এটা তখন এটা খুব একটা এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটাকে এই উপন্যাসের চেতনা প্রবাহের কাজে লাগানো যাবে না। চেতনা প্রবাহ রীতি আমি সহজে উদাহরণ দিই। যেমন ধরো যারা গ্রামে যারা উল যারা বুনে, যারা বাজার সেলাই করে, যারা নকশি কাঁথা যারা বানায়, যারা খুব সহজ উদাহরণ বুঝাবে একটা বোঝাবে। জি স্যার, এইটাই জানতে চাই। না, হ্যাঁ, চেতনা প্রবাহ রীতি অন্য জিনিস। চেতনা প্রবাহ রীতি হচ্ছে কি, অনেকগুলো সুতো একসাথে হাঁটতে থাকে। তুমি দেখবে গ্রামে দাদি যখন কাঁথা সেলাই করছেন, মানে 3টা সুই একসাথে যাচ্ছে। মানে একটা সুই হচ্ছে লাল উনি কিছুক্ষণ উনি সেলাই করেন, তারপরে নীল উনি নিয়ে যান, তারপর সবুজ উনি নিয়ে যান, একবার, কিন্তু 3টা যেতে থাকে একসাথে। কিন্তু চেতনা প্রবাহটা হচ্ছে এরকম হচ্ছে যে একটি কাহিনী প্যারালাল যেতে থাকে আসলে, এবং একটা থেমে একটা ইন্টারপ্রিট, একটা মাত্রা ইন্টারক্রস করতে থাকে করে সেরকম 3টা কাহিনী একসাথে মিলিত হয়ে গিয়ে এটা হচ্ছে চেতনা প্রবাহ রীতি। এটা তো এই উপন্যাসে তা ঘটে নাই। এই উপন্যাসে ফ্ল্যাশব্যাক আছে হয়তো বা, কিন্তু এটা চেতনা প্রবাহ প্রভাব নাই এটাতে। এটাতে কোনো এরকম প্যারালাল কোনো তুমি স্মৃতি পাবা না, তুমি মানে প্যারালাল লাগাচ্ছে না, মানে কাহিনী আগাচ্ছে, তার ঘটনা আগাচ্ছে, প্যারালাল কিছু নাই এর মধ্যে, জাস্ট একটা সুতো যাচ্ছে, সামনে যাচ্ছে। এটাকে চেতনা প্রবাহ প্রভাবিত করা যাবে না, এটাকে এটা করা বেশি হবে। কমল কুমার আলটিমেটলি, আমি বলি কমল কুমার আলটিমেটলি মানে উনি, হ্যাঁ হ্যাঁ, এটা তো মিলন যাবে না। হ্যাঁ, আর কারো কোনো বক্তব্য? এটা ভালো প্রশ্ন করেছে কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ ফেরদৌসী, ধন্যবাদ স্যার। জান্নাতকে বলি যে আমরা আসলে ওই চেতনা প্রবাহ রীতি এখনো পড়ি নাই স্যার। এখানে কি কোনোভাবে হচ্ছে সামিয়া রহমান প্রশ্ন করতে? জি স্যার, এখানে কি কোনোভাবে কমল কুমার মজুমদার মানে উপন্যাসটাতে ফ্রয়েডীয় তত্ত্বটাকে ব্যবহার করার চেষ্টা করেছেন, নাকি স্যার এটা উপন্যাসের ধারাবাহিকতায় ওই জিনিসটা চলে এসেছে? না, তুমি যেটা বলছো, যেটা তুমি ইন্টারপ্রিট করছো মূলত বৈজু চরিত্র নিয়ে তুমি করছো। বৈজুর মধ্যে যেটা হয়েছে, একটা জায়গায় লিবিডি চেতনা আমরা পাবো আমরা, যেটা হচ্ছে যখন চাঁদনি রাতে, যখন জ্যোৎস্না রাতে যখন নদীতে যশোমতি গোসল করছে, তখন দূর থেকে এটা দাঁড়িয়ে বৈজু দেখছে, এবং কমল কুমার এটা উপমা ব্যবহার করছেন। উনি বলছেন তার চোখ দিয়ে জিহ্বা বেরিয়ে গেল, মানে তার মনে হচ্ছে লোভা তোর জিহ্বাটা, চোখটা তার জিহ্বা হয়ে উঠেছে তখন। এই জায়গাতে এটা জায়গায় ইন্টারপ্রিট করা আছে এটা, কিন্তু এটাকে ঠিক ফ্রয়েডীয় প্রভাব বলা মুশকিল হবে এই কারণে, কারণ ফ্রয়েডীয় ব্যাপারটা মানে এটা খানিক একটা উদ্ভাস। এটা সিম্পল ব্যাপার, একটি মানুষ তার বউকে কুমির নিয়ে গেছে বহুদিন আগে, কুমির খেয়ে ফেলেছে তার, সে একা শ্মশানে থাকে। এটা শক্ত সামর্থ্য লোক সারাক্ষণ মদ খায়, মানে সে আলটিমেটলি সারাক্ষণ রিপুরপন দেশে থাকে আলটিমেটলি। সুতরাং একটা নারী দেহ রাত্রেবেলা ভেজা অবস্থা দেখলে তার ভেতরে যে কোনো মানুষের মধ্যে এই দেহ চেতনা জাগবেই, এটা বইয়ের মধ্যে ঘটেছে। এটাকে আমরা টার্মিং লিবিডো যদি বলি, আমরা টার্মিং করা যাবে, কিন্তু এটা খুব ব্যাপক আকারে বলা যাবে না এটাকে। তবে এই ঘটনার ভেতর দিয়ে ক্লিয়ার যে আমাদের বৈজুর যে মনের যে বিকাশ হইলো, যেটা এটা রেডিক্যাল চেঞ্জ হয়ে গেলো। সে একেবারে মানে যে মানুষটি একদম নিঃস্বার্থভাবে উপকার করতে চাইছিল, সেই মানুষটি নেহাতে দেহ পাওয়ার পরে এই মেয়েটাকে একদম মৃত্যুতে ঠেলে দিল রীতিমতো, যে তুমি যাও, তোমার বর বসে যাচ্ছে বলতেছে। এই চেঞ্জটা এসছে। হ্যাঁ, এই তার লিবিডো ব্যাপারটা বা তার লিবিডো তাড়িত হওয়ার পরে, তার তৃপ্ত হওয়ার পরে যে ঘটনাটা করছে, সে এই মেয়েটার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছে। এদিক থেকে বলা যায় এটা ছাপ আছে, কিন্তু এই উপন্যাসে, মানিকের উপন্যাসে যেমন দেখি বা নিজের উপন্যাসে যেগুলো দেখি, ওই বড় আকারে এটা হয়নি। এটা সামান্য অংশ এটা। হ্যাঁ, আর কারো কোনো কথা নেই? আর কেউ? সবুজ সারোয়ার করবে না প্রশ্ন? আচ্ছা, মনে হচ্ছে ওদের আর কোনো প্রশ্ন নাই, প্রশ্ন ওরা আগে করে ফেলেছে। হ্যালো, ওকে, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, মুন্নি প্রশ্ন করতে যাচ্ছে, বলো। মুন্নি বলো।
বলো। স্যার আপনি বলেছেন যে বৈজু হচ্ছে যশোবতীকে একটা পরিণতির দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে উপন্যাসের যশোবতীকে পাওয়ার পরই, কিন্তু তাহলে এখানে উপন্যাসে বলা হয়েছে যে মায়াটা রহিয়া গেল, এই মায়াটা আসলে কার জন্য স্যার? মানে এই ব্যাপারটা আমি ক্লিয়ার না। এই মায়াটা হচ্ছে না এটা 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 খুব সিম্পল ব্যাপার। আমরা যদি বৈষ্ণব ভাববাদে কিন্তু মায়া মূলত যে বৈষয়িক, যে তারা বৈষ্ণব ভাববাদে দেখবো মায়া কারা আসলে, মায়া যারা বৈষয়িক যারা, তার নরদিনী, আইহন, তারপরে ওই শাশুড়ি, এ কথা হলে মায়া বলা হয়েছে, এরা আসলে মায়া, জগতের মায়া এটা বলা হয়েছে। এই উপন্যাসের মধ্যে কিন্তু আমাদের বৈদ্যুতিক রক্তমাংসটা মায়া, এটা বৈষয়িক মানুষ সে আসলে, সে ব্যাপারটা কিন্তু কোন ধর্ম সে এখন মরা পড়ায়, তো সে কিন্তু একদম বাস্তব মানুষ। আইহন যেমন সংসারী মানুষ, নরদিনী যেমন সংসারী আমাদের, বা তারপরে আবার শাশুড়ি যেমন সংসারী শ্রীকৃষ্ণ কীর্তনে, ঠিক এখানে তাই সে। এই যে একটি পরমাত্মা চলে গেল, একটা জীবাত্মা যে নাই হয়ে গেল, এই 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 সত্তার প্রতি, এই সত্তার প্রতি তার মায়াটা, তার এটা থাকা আসলে। মানে আমরা কিছু মানে আমাদের তো যখন প্রাণীজন পরে ব্যক্ত হয়ে আবার ব্যক্ত হয়ে যায়, তো যে সংসার যে থেকে যায়, যে সে তার মায়া থেকে যায়। এবং এটা জন্মান্তরবাদী বিশ্বাস, এটা মূল থিওরি। এটা কমল কুমারের পরবর্তী উপন্যাস যেটা পাবো আমরা, পরেই উনি লিখেছেন উপন্যাসটার মধ্যে খুব ভালো করে আছে এটা, সেটা হচ্ছে গোলাপ সন্ধি। গোলাপ সন্ধি মূলত জন্মান্তরবাদের উপন্যাস। এটা মূলত আমাদের বিলাস শেষ পর্যন্ত তার পুত্রের ভিতরে ফিরে আসবে সে। এটা মূলত এই যে ফিরে আসার মায়া, যেটা যে এই আত্মাটা ফিরে আসবে, এটা টানটা ভাবে বৈজুষী টান, এবং সেই মায়াটা ওই যে চোখটা দেখছে, এটা বৈজু দেখছে আলটিমেটলি, এটা বৈজুর পয়েন্ট অফ ভিউ এটা। সুতরাং এই মায়াটা হচ্ছে জগতের সত্তার প্রতি, পরমাত্মার প্রতি, জগতে যে আছে তার মায়া আসলে এটা। আচ্ছা সোহেব ভাই, এই প্রসঙ্গে আমি ওদেরকে ক্লাসে যেটা বলেছিলাম সেটা একটা সংযোজন হতে পারে। সেটা হলো যে ওইখানে নৌকার এই যে বাহুলিয়া থাকে, যে মানে ওই শ্মশান ঘাটে, তো ওইখানে কিন্তু নৌকার গাত্রের চোখ আঁকা থাকে, চোখ, যে চোখটা দিকে আমরা যে খাবার করছিলাম, আমরা মনে আছে খাবার করছিলাম আমরা, হ্যাঁ এই যে হ্যাঁ ইয়ার মধ্যে চোখটা আঁকা আছে, হ্যাঁ সুন্দর করে। আর একটু ভালো করে দেখানো এটা, আমি এটা চোখটা আছে, এই চোখটা হচ্ছে এখানে, এই যে এরকম না, হ্যাঁ একটু দেখাই তাহলে আমি আরো কাছে নিয়ে আসি, এই যে এই চোখটা, হ্যাঁ। তো এইটা এই যে ভাউলিয়ার গায়ে যে চোখটা, এটা কমল কুমার শিল্প। আর বৈজুতের চোখটা এটা হচ্ছে বাস্তব চোখ। এখন যখন যশোবতী যখন জলে নিষ্ক্রান্ত হয়ে গেল, সে চলে গেল, তো তখন কিন্তু যশোবতীর প্রতি তার প্রেম তৈরি হয়েছিল, তাই না? এটা তো আমরা বলতে পারি। হ্যাঁ, এটা মানবিক না, এটা শারীরিক প্রেম বেসিক্যালি, প্রেম না, এটা প্রেম বলা যাবে না, এটা মানবিক সত্তা হিসেবে দেখার পরে এটা শারীরিক প্রেম, এটা আলটিমেটলি না। ঠিক আছে, মানে এটা একটা গন্ডগোল হচ্ছে, ওই মানে এটা একটা গন্ডগোল হচ্ছে, সেটা হচ্ছে শারীরিক নাকি মানবিক বা দেহাতীত কিনা, মানে এই জিনিসটা নিয়ে গন্ডগোল হচ্ছে। তো সেটা হচ্ছে যে, যেমন ধরেন যে রাধা কৃষ্ণের সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তো সেখানে দেখবো যে প্রথমে কিন্তু রাধার সঙ্গে ব্যাপারটা শারীরিক, তারপরে গিয়ে কিন্তু প্রেমে রূপান্তরিত, তাই না? তো এখানে কিন্তু এখানে বৈজু প্রথমে যেটা বৈজুর প্রথমে হচ্ছে স্বাভাবিক মানবিকতা, প্রথমে যেটা যশোবতীকে বাঁচাতে চেয়েছে, এক পয়েন্ট অফ ভিউ। দুই হলো যখন তার সঙ্গে শারীরিক ব্যাপার তৈরি হয়েছে, তখন হচ্ছে শরীর, তারপরে শরীরের পরে প্রেম তো হতে পারে, মানে সেটা যেটা রাধাকৃষ্ণের মধ্যে ঘটেছিল। তো এরপরে যে মায়াটা, ওইটা হচ্ছে ওই প্রেমেরও, ওই ভালোবাসারও, সেটা হচ্ছে যে নৌকার গায়ে অঙ্কিত যে চোখ, সেখান থেকে যে পানি পড়ছে, সেটা কিন্তু মায়ার বলেই পড়ছে, মানে জলের সঙ্গে নৌকার মায়া, জলের সঙ্গে শিল্পের এই যে মায়াটা তৈরি করেছে। এই বিষয়টা খুরশিদ, সেটা হচ্ছে যে তোমার ব্যাখ্যাটা আমরা মেনে নিবো অবশ্যই, কারণটা হচ্ছে যে এটা উপন্যাস আসলে বহুমাত্রিক, ভালো উপন্যাস হচ্ছে বহুমাত্রিক। এটা তোমার একটা মাত্রাত্মক চিন্তা, আমরা একটা মাত্রাত্মক চিন্তা করছি। এই ঘাটের ছবিটা কিন্তু, এই নৌকার শেষ দৃশ্যটা কিন্তু আলটিমেটলি এটা আরোপ নয়। আমি এটা তোমার ডিটেলিং কথা যেহেতু ডিটেল বলে নেই, এই জন্য বলি নাই আমি। এটা নিয়ে খুব ভালো বলেছেন হচ্ছে 1949 সালে কমল কুমার যখন ছবি বানানোর চিন্তা করছেন, তখন উনি বর্ণনা দিচ্ছেন সত্যজিৎ, উনি বলছেন ক্যানিং ঘাট, ক্যানিং হচ্ছে ভারতের একটা ঘাট, এটা ক্যানিং, বর্ধমান যাওয়ার সময় পাওয়া যায়, এটা বর্ধমান বিষয়ে যাওয়ার সময় পাওয়া যায়, আমি এটা গিয়েছি ওইদিকে আমি। তো ক্যানিং ঘাটে উনি বলছেন যেটা নৌকা দেখেছেন, এরকম নৌকাটা নৌকার মানে চোখের ছায়া পড়ছে পানিতে, পানি আবার এটাকে ভিজে দিচ্ছে, মনে হচ্ছে চোখটা জীবন্ত হয়ে উঠছে। এটা উনি ছবির জন্য ভেবেছিলেন। এটা উনি কোন ছবির জন্য জানি না আমরা। এই সময় আবার ভারতে ওই যে রেনো আসছিলেন, উনি রিভার ছবি করার জন্য উনি আসছিলেন।
তো রিভার ছবিতে আমরা জানি যে রিভার ছবি যখন করা হয় কমল কুমার দেখা করেছেন, কথা বলেছেন, কিন্তু রিভার ছবিতে ওই দৃশ্য ব্যবহার করা হয় না, এরকম দৃশ্য রিভার ছবিতে নাই, ছবিটা আমি দেখেছি, আমি রিভারের মধ্যে নাই। অঞ্জলি যাত্রার মধ্যেও ইয়ের পরে কি বলটাকে আমরা এরপরে যে ছবিটা বানানো হলো যে পথের চাঁদি, যেটা কমল কুমার দৃশ্য করবো দিয়েছেন, তার মধ্যে এরকম দৃশ্য নাই, কোনো নদী নৌকার দৃশ্য নাই। এটা তাহলে কমল কুমারটা কোথাও ব্যবহার করেন নাই। তাহলে আমার যেটা পরে মনে হয়েছে সম্ভবত কমল কুমার ওই দৃশ্যটা মাথা নিয়ে ঘুরতেন উল্টা, এই দৃশ্যটাকে আমরা হয় না কবিতা যারা লিখি যে আমরা হঠাৎ করে একটা দৃশ্য আমাদের মাথায় চলে আসে, একটা কিছু আসেনি, ঘুরতে থাকি আমরা, কোথায় ব্যবহার করে জানি না, কিন্তু অনেকদিন পর এটা ব্যবহার করি কোথাও আমরা, অনেকদিন পর। হ্যাঁ, আমার বন্ধু মুজিবুর আমরা রাতে হাঁটতেছি, আমরা যে দিয়া রমনা পার্ক দিয়ে হাঁটতেছি, আমরা ফকরা বলতে হেঁটে টেসিতে যাবো আমরা, তো হঠাৎ করে বলে ট্রাকের চাকার মতো বিষণ্ণতা, এই ট্রাকের চাকার মতো বিষণ্ণতা একটু মেলানো যায় না ব্যাপারটা, তো আমরা এটা কোথায় ব্যবহার করা হবে? বা আমি একদিন হঠাৎ করে মাথা যে রাত্রি ছিলে, তারপরে কি হতে পারে রাত্রি ছিলে, এই ব্যাপারটা বহুদিন পরে কবিতা ব্যবহার করছি এটাকে আমরা। কমল কুমার এই দৃশ্যটি শুধু ঘুরছিলেন অনেকদিন ধরে, যেটা সত্যজিৎ বলছেন আমাদেরকে, এই দৃশ্য উনি পরে ব্যবহার করেছেন, এটার সাথে ম্যাচ করেছেন এটাকে, এটা একটা ভালো সিম্বলিক ব্যবহার এটা, কিন্তু আমার মনে হচ্ছে ওই দৃশ্যটা উনি এটা ব্যবহার করছেন। এটার ব্যাখ্যা আমরা বিভিন্ন দিতে পারবো, এটা তোমার ব্যাখ্যাটা মানছি, আমরা আমাদের ব্যাখ্যা মানবো সময় আমরা আর কি। ঠিক আছে খুরশেদ বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি মুনির ব্যাখ্যাটা পাওয়া যায়। আর এখানে না, মুনিটা ব্যাখ্যা থাকবে, আমরা দিলে মুনি আমাদের ব্যাখ্যা মেনে নিলে হবে না, এটা মুনি তার ব্যাখ্যা দিবে। আচ্ছা, তো আমরা আমাদের ব্যাখ্যা মেনে নিল, তাহলে মুন্নি বলুক, শেষ করুক, মুন্নি কি বলে, মুনির চিন্তা শুনি আমরা। হ্যাঁ স্যার, মানে আমি বুঝলাম যে এই মায়াটা আসলে হচ্ছে জগতের প্রতি একটা মায়া, মানে জগতের আত্মার প্রতি, যে মানুষটা হারিয়ে গেল বা যে আত্মা চলে গেল ঈশ্বরের প্রতি, ওই জন্মান্তরবাদী যে আইডিয়া দেওয়া ফিরে আসবে, এটা আবার ওই তার প্রতি জগতে যে টান থাকে, সেটা আসলে জন্মান্তরবাদের আইডিয়া, এটা ভারতবর্ষের। হ্যাঁ, এটা দেহাতীত হয়ে উঠলো আর কি, মানে শেষ পর্যন্ত দেহাতীত হয়ে গেল, ওই পরমাত্মা অথবা বৈষ্ণবাদ যে তত্ত্ব সেটা গেল। আমরা জানি যে বৈষ্ণব তত্ত্ব তার মধ্যে কাজ করেছিল মাথার মধ্যে, এবং গীতা তত্ত্ব কাজ করেছিল কমল কুমারের মধ্যে, এই জিনিসটা। আচ্ছা, আমার একটা কন্ট্রাডিকশন আমি নিজে বলি, সেটা হলো যে একটা চরম আধুনিক মানুষ, এরকম আধুনিক শিল্প এত মাথায় নিয়ে কাজ করলেন, একটা জিনিস লিখলেন, সেই লোকটা আপাতমস্তক হিন্দু, তাই না? এই জিনিসটা একটা কন্ট্রাডিকশন না? এটাকে আপনি কিভাবে আপনি সমাধান করবেন? না, একদম 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 ভালো, খুশি, খুব ভালো লাগছে যে তোমার মাথায় কোনো দুর্দান্ত প্রশ্ন আসছে। এটার উত্তর খুব সহজ, সেটা হচ্ছে যে ধর্ম, মানে পৃথিবীতে যে 5টা ধর্ম আছে, তার মধ্যে কয়টা ধর্ম আছে হচ্ছে এগুলো, ধর্মগুলি ছিল যে দর্শন ভিত্তিক ধর্ম, এগুলো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম এটা দর্শন ভিত্তিক ধর্ম, এটা পুরোটা এটা দার্শনিক ব্যাপার, এটা একদমই জীবন দর্শন সমস্ত বিষয়টা। আর ইসলাম জিনিসটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে এটা দর্শন এবং বিধি নিষেধের ব্যাপার, জীবন আচরণের ব্যাপারটা মিলানো হয়েছে। হিন্দু ধর্ম কিন্তু আসলে ধর্ম ঠিক বলা যাবে না, এটা সংস্কৃতি বেসিক্যালি, এটা ধর্ম, এটা সংস্কৃতি প্রাধান্য অনেক বেশি, আচারের প্রাধান্য অনেক বেশি, এটা তো টোটাল সংস্কৃতি, মানে ভারতবর্ষের সংস্কৃতি এটা। সুতরাং কমল কুমার নিজে বলছিলেন, উনি বলছিলেন যে বহু জন্মের ভাগ্যে তবে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করি। এটা হয়তো আমাদের আধুনিক জন মানুষের ভালো লাগবে না কথা শুনতে, কিন্তু আমার ভালো লাগে। কেন ভালো লাগে? আমার সংস্কৃতি ব্যাপারটা হঠাৎ করে হয়ে যায় না, মানে ভারতবর্ষের আর্যরা যারা এসেছিলেন, ব্রাহ্মণ হয়ে যারা এসেছিলেন, তারা অনেক দিনের ফলে এই ব্রাহ্মণত্ব, মানে সৌন্দর্য বোধ তৈরি তার মধ্যে হয়েছে। এই সৌন্দর্য বোধটাই হচ্ছে কমল কুমার অর্জন করেছে, এটার সাথে কোনো আমাদের ইয়ের কোনো কনফ্লিক্ট নেই, আধুনিক কনফ্লিক্ট নাই। কনফ্লিক্ট হচ্ছে একটা জিনিসের নির্যাস ধরতে পারা, মানে ধর্মের নির্যাসটা ধরতে পারলে, ইসলামে নিয়ে অনেক রকম ডিবেট আছে আমাদের মধ্যে, কিন্তু ইসলামের সৌন্দর্য যদি ধরতে পারি আমরা, ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদের সৌন্দর্য যেটা আছে, যেটাকে আমরা নেগেটিভ যেটা দেখি আমরা, যেটা কাস্ট প্রথা চালু করা, শোষণ চালু করা, এগুলো হচ্ছে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা, সমাজতাত্ত্বিক অ্যাপ্লিকেশন এগুলো। কিন্তু ব্রাহ্মণ্যবাদের বা গীতার যে আইডিয়া বা আর্য গ্রন্থের যে আইডিয়া দেওয়া আছে, মহান আইডিয়া এগুলো, একদম খুবই মহান আইডিয়া এগুলো। সুতরাং কমল কুমার সেন মহান ভারতীয় ঐতিহ্যের আইডিয়াগুলো উনি ধারণ করেছেন তার মধ্যে। এটার সাথে আমাদের মহত্বের কোনো ধরনের সংঘাত নাই। এটার সাথে সংঘাতটা হচ্ছে এটা প্রয়োগের ক্ষেত্রে যারা ব্রাহ্মণ্যবাদের হয়তো প্রয়োগ করা হয়েছে, সমাজ শোষণের ক্ষেত্রে, সমাজ নির্যাতনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এটা এক ধরনের ইসলামকে ব্যবহার করা হচ্ছে না, পলিটিক্যাল ব্যবহার করা হচ্ছে এগুলোকে। কিন্তু ব্রাহ্মণ্যবাদের যে ভারতবর্ষের যে ঐতিহ্য, অনেকদিন 5000 ইয়ারের ঐতিহ্য, এটা মহান ঐতিহ্য এটা। সুতরাং উনি এটা ধারণ করেছেন, এটা উনি বলছেন বহু জনের ভাগ্যের ফলে, এটা অনেক বড় ব্যাপার। এটা আমি কিন্তু ঠিক আছে, মানে আপনার এই মানে এই কথাটাই আমি বলেছিলাম ওদেরকে, এই মেসেজগুলো আপনি যেটা বলেন সেই মেসেজটাই গেছে যে ধর্ম একটা সুন্দর জিনিস, কিন্তু সেটাকে ব্যবহার করে কেউ খারাপ ভাবে, এটা একটা বিষয়। আরেকটা হলো যে 19 শতকের যে বিতর্কটা, যেটা মূলত রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে, এই যে একটা গল্প আছে না যে রবীন্দ্রনাথের কি বাবাকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন মহাহর্ষগ্রস্ত, এই যে
ব্যঙ্গ করা, হ্যাঁ ব্যঙ্গ করা, হ্যাঁ এই যে ব্রাহ্মদেরকে ব্যঙ্গ করা, ব্রাহ্মের সঙ্গে এই 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 লোকায়ত হিন্দু ধর্ম, মানে লোকায়ত হিন্দু ধর্ম বলছি না, যেটা হচ্ছে যে মূর্তি পূজা হিন্দু ধর্ম, এটা একটা কিন্তু সাংঘাতিক বিতর্ক কিন্তু কমল কুমার মধ্যে অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা খোলাসা করা যাবে কি না? খুশি, এটা খুব সিম্পল ব্যাপার। আমি বলি ইসলামে যে ব্যাপারটা করতে থাকো, ইসলামে কিন্তু মূল বিরোধটা তৈরি হয়েছে কোন জায়গায় এখন দুনিয়া ব্যাপী? তৈরি হয়েছে সালাফিবাদের সাথে বিরোধ তৈরি, সালাফিবাদ যেটা সেটা সাথে বিরোধ তৈরি হয়েছে। সুফিবাদী ইসলামের সাথে কোথাও সংঘর্ষ কোথাও হয় নাই ওদাপতি। সুফিবাদী মানে ভারতবর্ষে বা সারা দুনিয়াতে যে ইসলাম ছড়িয়েছিল সেটা হচ্ছে সুফিবাদী ইসলাম, যেটাকে প্রেমময় রূপ দেখানো হয়েছে, ঈশ্বরের আল্লাহ প্রেমময় রূপ দেখানো যেখানে আছে, প্রেমময় রূপ মানে সুফিয়া যেটা দেয়া আছে, এটা নিয়ে কোথাও সংঘর্ষ তৈরি হয় নাই, ঘৃণা তৈরি হয় নাই, মারামারি তৈরি হয় নাই। মারামারি তৈরি হয়েছে এটা কট্টর যে ব্যাখ্যা যেটা দেওয়া হয়, সালাফিয়াদের যে ব্যাখ্যাটা আছে। হিন্দু ধর্মে তাই হয়েছে, কিন্তু হিন্দু ধর্মের যে বৈষ্ণববাদী যে ধারণা, যেটার সাথে বিরোধ কোথাও নাই মানুষের, এটা মানবতাবাদী ধর্ম, এটা একটা ধর্ম। এটা বিরোধ হয়ে হচ্ছে ব্রাহ্মণ্যবাদী যেটা আমরা সনাতন ধর্ম যেটাকে বলি আমরা, যেটাকে এখন ইন্ডিয়া যেটা ব্যবহার করছে হচ্ছে আমাদের যারা ওই যে বজরংবলীরা যেটা করছে তারা, তো আমাদের এখানে হেফাজত আর ওখানে বজরংবলী যারা করছেন, এটা বিরোধটা তৈরি হয় এখান থেকে। রক্ষণশীলতা যে তৈরি হয়, যেখানে ধর্মটাকে কট্টরে ব্যাখ্যা করা হয়, এটা একটা এক ধরনের ঈশ্বরকে যেখানে ঠিক প্রেমময় রূপে দেখা হয় না, দেখা হয় হচ্ছে শাসক হিসাবে, শাস্তিদাতা হিসাবে, বিধি নিষেধের লোক হিসাবে দেখা হয়। এটা হচ্ছে এই সমস্যা এখানে তৈরি হয়। সুতরাং মূল যে আর মানে গীতার যে হিন্দু ধর্ম বা ইয়ের যে হিন্দু ধর্ম, রামায়ণ মতো হিন্দু, এটার সাথে আমাদের কোনো মানবতার কোনো বিরোধ নাই, বা ইসলামের যে সুফিয়াদের যে ধারা, এটার সাথে মানব ধর্মের কোনো বিরোধ নাই। কিন্তু বিরোধটা হচ্ছে মূলত ব্রাহ্মণ্য যে সুবিধাবাদী যে ধারাটা আছে এবং রাজনৈতিক যে ইসলাম সাথে বিরোধটা তৈরি হয় আসলে, যেটা সালাফিদের যেটা করে বেড়াচ্ছে, সেই বিরোধটা এখানে তৈরি হয় আসলে। আচ্ছা, যাই হোক, এই ব্যাখ্যাটা পেলাম চমৎকার হবে। মানে আরেকটা দ্বন্দ্বের জায়গা সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে দ্বন্দ্বের জায়গাটা, আমি ওইটা একটু করতে চাচ্ছিলাম যে রবীন্দ্রনাথকে শিল্পকে খুব শ্রদ্ধা করতেন কমল কুমার, কিন্তু মানে ওই ধরনের আভিজাত্য যেটাকে হচ্ছে যে, তবে খুরশেদ একটা সহজ করে বলি, রবীন্দ্রনাথের মানে কমল কুমারের কিন্তু তুমি মানে সমালোচনা করা কিন্তু মজার সমালোচনা, কিন্তু উনি যেমন ধরো উনি বেলাল চৌধুরীকে স্নেহ করতেন বা সুনীল গঙ্গোপাধ্যায়কে স্নেহ করতেন, কিন্তু তার সামনে যদি কেউ বেলাল চৌধুরী বা সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করতো তাহলে উনি রেগে যাইতেন, মানে ওদের প্রতি বীতশ্রদ্ধ হইতেন উনি। তো উনি দেখো উনি ইয়ে বলছেন মূর্খ, বুদ্ধদেব বসুর উনি বলছেন যে এই লোক হচ্ছে মনোজ্ঞ মহাভারত ঠাট্টা করছেন উনি বুদ্ধদেব বসুকে, এবং উনি বলছেন যে 50 সময় কবিরা কেউ জানে না এবং অমুক হচ্ছে টিপসই দিয়ে তার বেতন তুলে, এটা বলছে উনি। এবং তুমি দেখো ইয়েরে কিরকম মাঝে মাঝে কথা বলছে, সত্যজিৎ সম্পর্কে কথা বলছে, কিন্তু অন্যজন তার সামনে যখন ইয়ে করছে, সত্যজিৎ একজন ইয়ে করে নিন্দা করতে আসছে, তখন কমল কুমার বলছে খবরদার বাবু এটা বলবেন না, মানে এই নিন্দা যদি পেঁপে গাছ দাঁড়িয়ে আপনি বলেন তো পেঁপে পর্যন্ত থিত হয়ে যাবে। কমল কুমারকে তুমি এটা একটা মুখোশা আড়ালের কথা বলে, রবীন্দ্রনাথের প্রতি একটা ভালোবাসা ছিল, কিন্তু এটা মুখোশের আড়াল ছিল। এটা ওই যে এটা লেখা আছে ভালো আমাদের হিরণ্য গঙ্গোপাধ্যায় এটা লেখা আছে মুখোশের দ্বন্দ্ব, তো এটা আমাদের খুব ভালো ব্যাখ্যা দিচ্ছিলেন। এটা কমল কুমার আসলে ছদ্মবেশী কিছু সমালোচনা করতো এটাকে। রবীন্দ্রনাথের পরিবারের প্রতি ব্রাহ্মণদের প্রতি অসম্ভব তার স্নেহ ছিল তার, এবং সারাক্ষণই রবীন্দ্রনাথের গান হেরোদলে 2 ভাই গাইতেন তারা, শেয়ার নীরদ মজুমদার গান গাইতেন, রবীন্দ্রনাথের গান গাইতেন। উনি যে কটা ছবি কল্পনা করেছে সবগুলো রবীন্দ্রনাথের ছবি, এগুলো আসলে রবীন্দ্রনাথের ছবি নিয়ে রবীন্দ্রনাথের উপন্যাস ছবি আনার চেষ্টা উনি করেছেন। সুতরাং রবীন্দ্রনাথ তার ভালোবাসা সম্ভব ভালো ছিল, কিন্তু এগুলো হচ্ছে এই ধরনের সবিরোধী অবস্থান নেই, এখনকার সবিরোধী ভরা ছিল। কন্ডাক্টর একটা লোক ছিল আলটিমেটলি, এটা স্বাভাবিক, বড় সৃষ্টির মানুষরা সবিরোধী হবে, এটা স্বাভাবিক, উনি তাই ছিলেন। হ্যাঁ, ওই গল্পটা মনে পড়ে যে মুক্তধারা অভিনয় করার সময় মঞ্চ যে নিচু হয়ে গেছিল, তারপর বলছেন যে যেটা এক্স্যাক্টলি পারফেক্ট করতে হবে শিল্পকে, হ্যাঁ 1 ইঞ্চি নড়ানো যাবে না। ভেবে দেখো তুমি কি এই ছিলেন কমল কুমার। তুমি ভেবে দেখো যে বুদ্ধদেব বসুরে উনি কিরকম ঠাট্টা মশকরা করছে বুদ্ধদেব বসুকে উনি, কিন্তু বুদ্ধদেব যখন মরে গেলেন যিনি, মারা যাওয়ার পরে উনি লেখা লিখছে রেখমা দাসের মনে, ভাবা যায় যে কি শিরোনাম উনি দিচ্ছেন, রেখমা দাসের মনে। উনি যখন লেখাটা যখন ছাপা হচ্ছে, উনি প্রুফ দেখার সময় বলছেন যে বুঝতে হবে এটা আমি বুদ্ধদেব বসু নিয়ে লিখেছি, এটা যেন ভুল না থাকে। তাহলে যে বুদ্ধদেব বসু জীবিত অবস্থায় ঠাট্টা মশকরা করছে, সে বুদ্ধদেব বসু মরার পরে এমন প্রবন্ধ লিখছে যে প্রবন্ধের শিরোনাম হচ্ছে রেখমা দাসের মনে। তো উনি এই অবস্থানগুলো করতেন আর কি, কাণ্ডগুলো উনি করতেন। হ্যাঁ, ঠিক আছে, এই কথাটা আমি ওদেরকে বলছিলাম যে কমল কুমারকে বোঝা খুব দুষ্কর, তার গালিগালাজের আড়ালে ভালোবাসা লুকিয়ে আছে, আর গালিগালাজের পেছনে ভালোবাসা লুকিয়ে আছে, এটা আমরা বুঝতে পারি না অনেক সময়। মুখ থাকে যে মুখটা মানে ভেতরে। প্রশ্ন ছিল কে? রোকসানা। আচ্ছা বলো। আমরা বলছি যে এই গল্পে পৌরাণিক সাহিত্য, তারপর বৈষ্ণবীয় ধারা,
এগুলোর একটি প্রতিফলন আমরা দেখতে পাই। তো বসুন্ধরার প্রতিফলন বলতে আমরা এখানে অবশ্যই যশোবতীকে তুলনা করব রাধার সাথে, অর্থাৎ জীবাত্মার সাথে, এবং বৈজকে তুলনা করব হচ্ছে বড়মাতা বা না 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 ভুল করছো তুমি আবার। আমরা রাধাকে তুলনা করছি হচ্ছে জীবাত্মার সাথে, আর আমাদের সীতারাম হচ্ছে পরমাত্মা, যার সাথে সে মিলিত হবে। আর আমাদের বৈজি হচ্ছে মায়া, জগতের মায়া, যে তার আইহনের মতো বা জগৎ সংসারের মায়া, বৈষয়িক মায়া সে আসলে। আমাদের বৈজি হচ্ছে মায়া, বৈজি হচ্ছে মায়া, যে আইহনের মতো বলতে পারো বা শাশুড়ির মতো বলতে পারো বা ননদের মতো বলতে পারো, যে কাহিনী যেটা আছে বৈষ্ণব সাহিত্যে তা। কিন্তু পরমাত্মা হচ্ছে আসলে আমাদের সীতারাম, আর জীবাত্মা হচ্ছে সীতারাম। তার স্বামী যার সাথে সে পরে মিলিত হয়ে যাবে একসাথে, সে দৃশ্যে সে বিলীন হয়ে যাবে সে পানির মধ্যে। সে মানে ওইটা হচ্ছে ধর্মতত্ত্বের জায়গা থেকে, মানে ধর্মতত্ত্বের জায়গা থেকে ওই ঘটনা ঘটবে। আর যদি আমরা অন্যভাবে ভাবি যে এই যে মানে আপনার হচ্ছে যে বৈজুর সঙ্গে যশোবতীর পরমাত্মায় মিলন হওয়ার সম্ভাবনা কতটুকু, আসলে নাই কিনা, ধর্মীয় ভাবে নাই, কিন্তু জন্মান্তর বাদ দিয়ে সেটাকে আবার মানে রিপেয়ার হবে কিনা, এই জায়গাটা আর কি হয়তো ওই প্রশ্নটা এরকম করছিল। আচ্ছা তুমি তাই করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এই উপন্যাসের মধ্যে একটা জায়গা চিহ্ন রেখে যাওয়া হয়েছে, ওই যে মায়া রহিয়া গেল, যেটা এটা হচ্ছে জন্মান্তরের চিহ্ন। এটা যদি মায়া থাকলে ফিরে আসবে আলটিমেটলি, আবার ফিরে আসবে। সেটা হচ্ছে যে এই উপন্যাসে জন্মান্তরের উপরে এটা বলা, পরবর্তী উপন্যাস এটা আছে অবশ্য। আমরা যদি সুলভ সুন্দরী পড়ে পাবো, ওটা হচ্ছে জন্মান্তরবাদের উপর ধারণা দেওয়া আছে মধ্যে। এটার মধ্যে এই মায়াটার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বৈষ্ণববাদের মূল জায়গাটা কিন্তু ওই জন্মান্তরবাদ এখানে আছে। কিন্তু হিন্দু ধর্মের মূল, এমনকি বৌদ্ধ ধর্ম কিন্তু জন্মান্তরবাদ গ্রহণ করেছে। বৈষ্ণব ধর্মে যদি জন্মান্তরবাদ ক্লিয়ার করে বলা হয় নাই, বা বৌদ্ধ ধর্মে বলা হয় নাই, কিন্তু এটা বলা আছে, বৌদ্ধ ধর্মের মধ্যে বলা আছে যে যত মতো সে ইয়ে না করবে, মুক্তি আত্মা মুক্ত পাবে না সে। তো জন্মান্তরবাদে আইডিটা এখানে দেওয়া আছে আলটিমেটলি, ওই যে মায়া রহিয়া গেল। এটা ভারতবর্ষীয় ওই বৈষ্ণববাদ বলি, আমাদের ইয়েবাদ বলি, জন্মান্তরবাদের আইডিয়া এখানে দেওয়া আছে আলটিমেটলি, খুব সূক্ষ্মভাবে দেওয়া আছে, ডিটেল করা হয় না এটাকে আর। আচ্ছা সোহেব ভাই, সেটা হলো যে শূদ্রের পক্ষে কি সম্ভব জন্মান্তর করে আবার মানে ইয়ে হয়ে আসে? সে শূদ্র বলে ফিরে আসবে আবার, বারবার সে কীট ধর্ম, সে আবার নরকের কীট হয়ে ফিরে আসবে। সে আবার নরকের অভিযোগ তাকে বলছে তুই কুকুর হয়ে আসবেন, তুই কুকুর হয়ে ফিরে আসবে বলা হয়েছে। কিন্তু সে ব্রাহ্মণরা ফিরবে না, ব্রাহ্মণরা ফিরবে না, ব্রাহ্মণরা ফিরবে না, কিন্তু যে ইয়ে হয়ে আসছে সে আবার ফিরবে, সে আবার কুকুর হয়ে আসবে। যে বলছে না, গালিগালাজ করছিল না এখানে, তাকে অন্তহরি বলছিল যে আবার কুকুর হয়ে তুই আসবি, ফিরে আসবি বলছিল। যশোবতী রাগ করে বলছিল যে তুই ফিরে আসবি, ক্রিমিকিট হয়ে ফিরে আসবি, এরকম অভিযোগ করেছিল। আচ্ছা, তো আমার মনে হয় অনেক কথা হলো, প্রায় 1.5 ঘন্টা কিন্তু আমরা আছি। হ্যাঁ অবিশ্বাস, আমাকে ভালো লাগছে আমার, থ্যাংক ইউ। কিন্তু মানে অন্যদের অনুভূতি কি আমি জানি না। তোমাকে আমি সামনে বলে বলছি কথাটা, আমি নিশ্চিত যে তুমি উপন্যাসকে ভেতরটাই পড়িয়েছো, তুমি অনেক ভালো করে পড়িয়েছো। এবং আমাদের বন্ধুদের অনেক সময় মানে অভিযোগ করা হয় নতুনদেরকে যে তারা পড়াশোনা করে না, তারা সিরিয়াস না, কিন্তু আমি বিস্মিত হচ্ছি যে এই বন্ধুগুলো, তারা এই ছাত্রগুলো আমাদের, তারা একদম ভেতরটাই পড়াশোনা করছে ব্যাপারটাকে। যে সমস্ত প্রশ্ন আমার মনে জাগে নাই, এই প্রশ্ন তারা জিজ্ঞাসা করছে। সুতরাং আমাদের বন্ধুরা পড়ছে, এটা আসার জায়গা আমাদের জন্য, এটা বড় কিছু হবে। আর আমি উদার আমন্ত্রণ জানাই, যেখানেই যাও না কেন, পাশ করার পর আমাদের যোগাযোগ রেখে আমাদের সাথে, আমরা যেখানে থাকি আমরা এক পরিবার। আমার মনে আছে যে কোনো ভাইবা বোর্ডে, আমাদের যেমন নিয়োগের বোর্ডে, যে কোনো ভাইবা বোর্ডে, যেমন চাকরির বোর্ডে, যখন কেউ জাহাঙ্গীরনগর বলে আমাদের চেহারা বদলে যায়। যত কিছুই হই না কেন, আমরা যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিষয়টা যদি দিয়ে থাকে, আমরা ওই জাহাঙ্গীরনগর দিয়ে টানার চেষ্টা করি আমরা এই ইয়েটা। এবং এরা আমরা অহংকার করে বলি যে জাহাঙ্গীরনগরে পড়াশোনা হয়, কারণ এটা 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 একটা ইয়ের মতো, মন্দিরের মতো, মানে এটা একটা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়, তো আবাসিক বিশ্ববিদ্যালয়, এটা মন্দিরের মতো। এখন সত্যি সত্যি আগের বিহারের মতো পড়াশোনা হয়। এই ছাত্ররা পড়ে, এই যে আজকে ক্লাসে টের পাইলে আমরা পড়াশোনা করে এসছে না, খুশি তোমার ক্লাসের ছাত্ররা পড়াশোনা করে আসছে না, এটা ভালো লাগলো আমার, তুই পড়িয়েছ, পড়ে আসছে। স্যার একটা কথা ছিল। বলো স্যার। স্যার এখানে যে মানে আমরা উপন্যাসের শেষের দিকে যে দেখতে পাই যে বৈজুর সাথে একটা সম্পর্ক তৈরি হওয়ার পর, মানে যখন বৈজু বলে যে তোমার বুড়ো তো ভেসে যাচ্ছে বানের জলে, কিন্তু তখন মানে যশোবতী তার প্রতিও একটা অনীহা দেখায় যে বুড়ো, হ্যাঁ, কিন্তু তার পরক্ষণে কেন মানে যশোবতী ওই মানে বুড়োর সাথে সহমরণে চলে যায়। ভেতরের প্রশ্ন, আমরা এটা আলোচনা করি নাই আমরা। এটা যশোবতী চরিত্রটা পুরোপুরি একটা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত একটা চরিত্র, এটা চরিত্র দ্বন্দ্বের ভিতর দিয়ে গিয়েছে সে। যশোবতী একবার সে ভাবে যে সে সত্যি হলে ভালো হয়, আবার সে কাঁদে। যশোবতী চরিত্রের দৃশ্যই কিন্তু সে পুরো শুরুতে শেষ পর্যন্ত সে কিন্তু এই দ্বন্দ্বের ভিতর দিয়ে গিয়েছে সে। যশোবতী কিন্তু সে তার এই সতী আদর্শে সে অটল থাকার চেষ্টা করেছে সবসময়। সে যখন সে দেহের স্বাদ পেয়েছে, সে আমার জীবনে ফিরে আসার চেষ্টা করেছে সে আবার।
এটা সে করেছে, ওই সে দৃষ্টি যেটা বললে ফিরে আসার চেষ্টা করেছে, কিন্তু সর্বশেষে তার সতীত্বপনায় জয় হচ্ছে। এটা আসলে চৈত্রের পরাজয়, পরাজয় হচ্ছে আমাদের কমল কুমারের পরাজয়। এটা কমল কুমার আলটিমেটলি ওই তার তত্ত্ব কথাকে ফলাতে গিয়া সে তাকে ওই ধর্মতত্ত্বের সত্যবাদে তাকে রাখলেন, বিশ্বস্ত রাখলেন আর কি, সে জগতে ফিরে আসতে পারতো। কিন্তু যেহেতু উপন্যাসের মূল যেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী বা এটা কি বলবো এটাকে বৈষ্ণববাদী ধারার, যেটা আসলে আলটিমেটলি এটা ওই ওটার মাহাত্ম্য করা যে পরমাত্মা ফিরে যাবে, এটা আসলে সমাজতান্ত্রিকের উপন্যাস বা এটা বস্তুবাদীর উপন্যাস এটা না আলটিমেটলি, ওই দিকে সে রওনা দিয়েছে। এই চরিত্রটি পুরাই দান্দিক চরিত্র এটি, মানে যশোবতী এই সবসময় দ্বন্দ্বের মধ্যে সবসময় ছিল। সে একবার জীবনের দিকে আসছে, একবার সে পরকালের দিকে যাচ্ছে, একবার ভাববাদের দিকে যাচ্ছে, একবার সে বস্তুবাদের দিকে আসতেছে, ঘটনা করছে, এই দ্বন্দ্বটাই হচ্ছে। কিন্তু কমল কুমার শেষ পর্যন্ত যশোবতীকে ভাববাদের দিকে নিয়ে গেছেন, এটা কমল কুমার নিয়ে গেছেন তাকে। ওই যে বলা আছে না, ওই যে একটা উপন্যাস আছে না, ওই যে কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের উইলের মধ্যে তুই দেখবা যে শেষ দৃশ্যে যখন জমিদার যখন তার বউকে, মানে বউ তো না, তার প্রেমিকা ওই যে রোহিণীকে রোহিণীকে যে গুলি করে মারে, তখন আমরা বলি গুলিটা আসলে এটা এই জমিদারের হাতে গুলি না, গুলিটা হচ্ছে আলটিমেটলি উপন্যাসিকের গুলি, মানে ব্রাহ্মণ বঙ্কিমচন্দ্রের গুলি, এটা আসলে উনি গুলি করেছেন। এটা আসলে এই যশোবতীকে যে নিয়ে যাওয়া হচ্ছে কমল কুমারের ভাববাদের গুলি, এটা আসলে ভাববাদের এই তত্ত্বের কারণে নিয়ে তাকে দিয়ে নিয়েছেন, কিন্তু ফিরতে পারতো আসলে। খুব ভালো জায়গা ধরেছো তো তুমি। জি স্যার, স্যার ধন্যবাদ। স্যার আমরা হচ্ছে উপন্যাসের শুরুতেই দেখতে পাই যে হচ্ছে লেখক বলেছেন যে আলো ক্রমে আসিতেছে, তার মানে এটার মধ্য দিয়ে আমরা বুঝে নিতে পারি যে হচ্ছে উনি সমাজ সংস্কার বা এরকম কিছু নতুন একটা সমাজের হচ্ছে আলোর কথা বলতেছেন, কিন্তু শেষ পর্যন্ত আবার কিন্তু শেষ পর্যন্ত দেখি যে আবার হচ্ছে যশোবতী সেই সতীদাহ প্রথার হচ্ছে শিকার হচ্ছে। স্যার এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। না, তুমি আলো যে অর্থে এখন আমরা মানে সমাজ সংস্কার ভালো হওয়া এগুলো বোঝাই আমরা, এটা মূলত 19 শতকের ইউরোপের ওই যে নবজাগরণের যে আলোকায়ন পর্ব যেটা বলি আমরা, তার ফলাফল এটা। এবং এই সময় আমাদের জন্য খুব বেশি আলো বলতে ভালো কিছু হওয়া, এটা হচ্ছে প্রথম আলো আর আমাদের সৈয়দ আব্দুল্লাহ আবু সাইদের কথা বলা ফলাফল এটা। কিন্তু এই উপন্যাসটা ঘটে নাই আসলে। এই উপন্যাসে যেটা ঘটেছে সেই উপন্যাস হচ্ছে আলোক্রমের মানে হচ্ছে জগতে প্রবেশ করছে হচ্ছে পরমা জীবাত্মা। ওই যে প্রাণীগণ শুরুতে অব্যক্ত, মানে অব্যক্ত থেকে সে ব্যক্ত হচ্ছে, সে একটু পরে এসে এই আলোর মধ্যে কিন্তু আমরা চরিত্র ঢুকতে শুরু করবে, আমাদের কীর্তনিয়া দল এই চরিত্র ঢুকতে শুরু করবে। উপন্যাসে শুরু হচ্ছে এটা, উপন্যাসে তার 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 হচ্ছে অথরাইজ ভিউ পয়েন্ট অফ ভিউ উনি কথাটা বলছেন, উনি বলছে পরে উনি সেটা উপন্যাসে শুরু করছে, এটা উপন্যাসে আলো আসতেছে, উপন্যাসে যে কাহিনী শুরু হবে তার 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 প্রক্ষেপণ শুরু হচ্ছে মাত্র, এই অর্থে আলো আসা। এটা আমার ব্যাখ্যা, নিশ্চয়ই নতুন ব্যাখ্যা হতে পারে। হ্যাঁ সবাই আমি ওর দ্বন্দ্বটা বুঝতে পারছি। ও যেটা বলতে চাচ্ছিল সেটা হলো যে লেখক শুরু করলে আলোক্রমে আসতেছে, মানে আলো অর্থে এখানে এই আলো উপন্যাসে আলো আসতেছে, উপন্যাসে আলো বলতে তার কাহিনী আসতেছে, তার নতুন ঢুকবে চৈত্র ঢুকবে, নতুন দিন শুরু হবে, 3 দিন 3 রাত্রি কাহিনী শুরু হবে, একদিন সকাল শুরু হয়েছে মাত্র, এখানে 3 দিন 3 রাত্রি বলা হবে। ও যে দ্বন্দ্বটা বলছিল সেটা একটা হচ্ছে বিষয়ের দ্বন্দ্ব, একটা শিল্পের দ্বন্দ্ব। আমরা এখানে এই কমল কুমারের এই ভাবনাটা শিল্পের দিকে নিয়ে যাব, আলোক্রমে আসিতেছে, যেটা বলে যে সিনেমাটিক অথবা করণ কৌশল, এটা করণ কৌশল, করণ কৌশল এটা। হ্যাঁ, তারপর এটা যেমন সত্য তেমনি করে আরেকটা হলো যে এই আলোটা শেষ পর্যন্ত আমাদের সেন্টার ক্যারেক্টার হচ্ছে বৈজু। লেখক কিন্তু বৈজুকেই মানে উপরে তুলছেন। আমাদের কিন্তু কখনোই সীতারামের প্রতি খুব সামান্যতম সময় হয়তো স্নেহ হয়, খুবই অল্প, সেটা খুবই খুবই খুব না, সেটা হচ্ছে ওই যে না না সেটা হচ্ছে অন্য কারণে, সেটা হচ্ছে এটা হচ্ছে আলটিমেটলি ফর্মের কারণেই হয়েছে। ওই যে অ্যানালিটিক্যাল কিউবিজমের যে উনি টেনশনের কথা বলছেন, এই সবগুলো চরিত্র একদিকে চলে গেছে, এক পাশে তারা ধর্মতাত্ত্বিক চরিত্র, তারা হচ্ছে ধর্মতায়িত চরিত্র সবগুলো, এর মধ্যে বৈজু তো এক্সট্রা, ওই জন্য ওই টেনশন তৈরি করছেন উনি, এতগুলো চরিত্র এটা দাঁড় করাচ্ছেন উনি, এই যে টেনশনের জন্য এটা উজ্জ্বল হয়ে উঠছে আলটিমেটলি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এত কিছুর পরেও বৈজু কিন্তু উদ্ভাসিত, নিম্নবর্ণের মানুষ উদ্ভাসিত, ফলে এইটা কিন্তু একটা আলোক প্রাপ্তি, মানে নবজাগরণ প্রাপ্তি। হ্যাঁ, এটা একটা নবজাগরণ, মানে এটা উপন্যাসে একটা সমাজতাত্ত্বিক ব্যাখ্যারা বলেন এটা। হ্যাঁ, ঠিক আছে। আমাদের নবজাগরণ যে স্টাইলটা সেটা কিন্তু ইউরোপের মতো না, ইউরোপের মতো না। হ্যাঁ, এটা কিন্তু সত্য। ফলে না, তবে খুরশেদ আমি লেখা রেডি করছিলেন আমি, সেটা হচ্ছে আমাদের এখানে এই প্রসঙ্গে বলে ফেলি কথাটা, কাজে লাগবে, এটা ক্লাসের বিষয়টা তবু আর কি। সেটা হচ্ছে যে আমরা যেটাকে ওরিয়েন্টালিজম যেটাকে বলি আমরা, বা পোস্ট কলোনিয়ালিজম যেটাকে বলি আমরা, এটা আলটিমেট এটা ভুল জায়গায় আমরা যাচ্ছি। আলটিমেট ভুল জায়গাটা কোথায়? ইউরোপ যে সমস্যাগুলো তৈরি করেছিল তাদের রাস্তাটা পার হওয়ার সময়, সেগুলো ক্রিটিসিজম হচ্ছে লেখাগুলো, এগুলো মূল জায়গা না, এটা ওই লেখার ক্রিটিসিজম। মানে এই আলোকায়ন পর্বের 19 শতকের নবজাগরণের যে ত্রুটিগুলো ছিল তার সমালোচনা হচ্ছে লেখাগুলো,
কিন্তু এটা মূল ধরে নিচ্ছি আমরা, কিন্তু দেখে ভুল ধরে নিয়ে আমরা আবার ভুলে যাচ্ছি আমরা আবারও। ভুলটা কোথায়? ইউরোপ যে আমরা এখন যেখানে আছি, আমরা ইউরোপের জায়গায় ছিল, ইউরোপে একটা রাস্তায় লোকজনকে পুড়িয়ে মারা হয়েছে, ধর্মভিত্তিক সব চালানো হয়েছে, চালিয়েছে সবকিছু। তারা ভুল বুঝেছে, বুঝে তারা ছড়ে এসছে, তারা ছড়ে এসে তারা শিক্ষা নিয়েছে। আমরা ওই জায়গায় ফিরে যাচ্ছি। আমরা উচিত ইউরোপে শিক্ষা নেওয়া, আমরা ওইটা সঞ্চয়টা গ্রহণ করে আমরা ওটা দিয়ে যাচ্ছি। আমরা আলটিমেটলি ইউরোপ যে অভিজ্ঞতার ভিতরে দিয়ে গিয়েছে, আমরা ওই অভিজ্ঞতা আবার নতুন ঢুকতে চাচ্ছি আমরা, কিন্তু আমরা এটা ব্যাক করছি। আমরা আলটিমেটলি আমরা ব্যাকে দিয়ে যাওয়া যাবে না, আমরা তো ব্যাক করছি। আমরা ওই যে অনেকেই কিন্তু পোস্ট কলোনিয়ালিজম বলতে বা ওরিয়েন্টালিজম বলতে আলটিমেটলি ইউরোপের বিরোধিতা মনে করে থাকে, যেটা আমি একদম ভুল মনে করি। কারণটা হচ্ছে বিরোধিতা না, এটা হচ্ছে তাদের সমালোচনা আলটিমেটলি, কিন্তু এটা কিন্তু ভুল না। মূলটা তাদের রাস্তায় ঠিক আছে। কারণটা হচ্ছে তারা আমরা যে ভুলগুলি করছি তারা এগুলো করেছিল। তারা এই শিক্ষার ভিতরে তারা তো অনেক বেশি রক্তাক্ত হয়েছে, তারা আরো বেশি রক্তাক্ত তারা হয়েছে। এই রক্ত আমরা নতুন ঝরাতে যাচ্ছে না। আবার শিক্ষা নিয়ে আমরা যে এগুলো করলে রক্ত ঝরে, মানুষের মধ্যে ঘৃণা তৈরি হয়, যে হলোকাস্ট যেটা হয়ে গেল, হলোকাস্টের ভয়াবহ ঘটনা কি হতে পারে, আমরা সেদিকে যাচ্ছি এখন। আমরা সেই হলোকাস্টে যাচ্ছি। আমরা এই সাত দুনিয়া যে আয়োজন করছে, এই যে ভারতে যে আমরা শুনি যে ওরে মুসলমান বলে পিটি মারা হইতেছে, বা বাংলাদেশে শুনি ওটা নাস্তিক বলে পিটি মারা হইতেছে, এটা তো সেটাই হচ্ছে, ওটাই আয়োজন হচ্ছে আলটিমেটলি। এটা তো বৃহত্তর স্কেলে শুরু হয় নাই, এটা হবে হয়তো বা। তো ওই যে হলোকাস্ট আবার করছি আমরা। ভাই ইউরোপ তো বুঝছে যে হলোকাস্ট তো এটা ভয়ঙ্কর ঘটনা হয়েছে, এটা তো এই জিনিস আমরা নতুন করে করছি কিনা, আমরা শিক্ষা নিচ্ছি না। সুতরাং ইউরোপের জাগরণটা মোটেই ভুল নয়। আমরা হচ্ছে শিক্ষা নিয়ে আমরা সামনে যাওয়া, কিন্তু আমরা ব্যাক করছি আমরা পিছন থেকে। হ্যাঁ খুশি। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের দ্বন্দ্বটা নিরসন আসলে যে বৈজু মানে যশোবতীর চরিত্রটাকে যেমন সবাই সাউন্ড হ্যাঁ সাউন্ড চলে গেছে। ও সরি হ্যাঁ আমি বন্ধ করে ফেলছিলাম। তো মানে যশোবতীর জায়গা থেকে যে যশোবতী কে আমরা একটা প্রাণশীল সত্তা হিসেবে যেভাবে আবিষ্কার করছিলাম, সেটা জাগ্রত থাকতে পারতো বা টাইপ না হয়ে সে অগ্রসর হতে পারতো, কিন্তু সেটা কিন্তু হয় নাই, সেটা কিন্তু লেখক করেন নাই। এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো যে ওই অবস্থায় পড়ে যশোবতীর জন্য কি এটা কতটুকু ঠিক হতো চরিত্র হিসাবে? না না, তাহলে উপন্যাস নিয়ন্ত্রণ করছে হচ্ছে চরিত্র নিয়ন্ত্রণ করে নাই। উপন্যাস নিয়ন্ত্রণ করছে আলটিমেটলি উপন্যাসিকের ধর্মতত্ত্ব, তার ধর্মতত্ত্ব। না ধর্মতত্ত্ব যেমন একটা জায়গা ঠিক আছে, সেটা আমি মানছি, ধর্মতত্ত্ব নিয়ন্ত্রণ করছে সেটা। কিন্তু আরেকটা ঘটনা হলো যে যশোবতীকে কি আমরা করলেই মানে আমরা কি সমাজটাকে মুক্তি দিতে পারতাম, ভারতীয় সমাজ ব্যবস্থা যেটা, সেটা মুক্তি দিতে পারতাম তাকে? আর যশোবতীকে কতটুকু লেখকের আলটিমেট গোল হতো না। উপন্যাসিকের উদ্দেশ্য কিন্তু এখানে সমাজ বিপ্লব বা সমাজের উন্নয়ন করা উদ্দেশ্য। তার উদ্দেশ্য ছিল হচ্ছে এটা সৌন্দর্য তত্ত্ব ব্যাখ্যা করা, একটা তত্ত্বের সৌন্দর্য তুলে ধরা, মানে গীতার একটা তত্ত্বের সৌন্দর্য তুলে ধরা, বৈষম্যবাদের ভাবটাকে তুলে ধরা। তবে এটা কথা সত্যি কথা, রামকৃষ্ণ তো বলছেন আমাদেরকে, রামকৃষ্ণ তো বলছেন যে জীবন কম কি গা, উনি তো বলছেন কথাটা, এই শুরুতে এটা বলা আছে, জীবন কিমকা মানুষ কি কম কি গা কি গো। এই যে এটা তো সত্যি কথা, তা তো মানুষকে তো অস্বীকার করেন নাই, এটা যশোবতীতে অস্বীকার করা হয় না, এটা সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ সেটাই। না আমার এটা ছিল অন্য জায়গায়, যে হলো যে একটা চরিত্র হিসেবে একটা চরিত্রে যতটুকু মাত্রা দেওয়া দরকার একজন লেখক তাই করবেন, এর বাইরে চলে গেলে সমস্যা হবে। যশোবতী ওই শ্মশান ঘাটে উপন্যাসিক কিন্তু আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া উপন্যাসের যে চরিত্রের বিকাশের যে শর্ত থাকে, এটা উপন্যাসের চরিত্র বিকাশ হতে পারতে আরো উপন্যাসের দায়িত্ব নেন নাই উনি। ওনার দায়িত্ব ছিল তো এটা তত্ত্বকে তুলে ধরা, তার বাহন ছিল যে চরিত্র। সুতরাং চরিত্র ঘটনা নিয়ন্ত্রণ করে নাই, তার তত্ত্ব সবকিছু নিয়ন্ত্রণ করছে আসলে উপন্যাসটাতে। ফলাফল এই পিতার হৃদয়কে দেখতে পাই নাই আমরা, ইয়ের জাগরণ দেখতে পাই নাই আমরা। যশোবতী যেটা ওটা মেয়ে খুব ভালো বললো না, সত্যি সত্যি কিন্তু আমাদের যশোবতী ফিরে আসতে পারতো, যাওয়ার কথা না, ফিরে আসতে পারতো আসলে, কিন্তু ফিরে নাই কারণ তত্ত্ব নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কথা বোধহয় নাই আমার ধারণা, যে যদি থাকে তাহলে আমরা শেষ করি। মানে আপনারও তো অনেক কাজ থাকতে পারে। আমি তো আসলে ওদের আটকা রাখছি, ওদেরও ক্লাস থাকতে পারে। তোমাদের ক্লাস থাকে এই সব না, কি বলে এই সময় এটা বাচ্চা ফেসবুকের যুগে এটা বাচ্চার সজীব করার পর সামান্য ব্যাপার নয়। সজীব বলো। হ্যাঁ সজীব স্যার, ক্লাস কয়টায়? স্যার ক্লাস 3টায় স্যার, এখন আর কোনো ক্লাস নেই স্যার। আচ্ছা আচ্ছা, ক্লাস নাই সেটা ভালো। আমি ভাবছি যে অন্য ক্লাস নিয়ে নিলাম কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল। তো যাই হোক, আমরা অনেক সময় ব্যয় করছি, অনেক সময় ব্যয় করেছি, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল, প্রায় হয়ে যাচ্ছে প্রায়। আমরা এই সময়টা বলছি খুশিদ, আমরা খুব চঞ্চল সময় আমাদের, আমরা খুব অস্থির থাকি। আমরা এই অস্থির সময়ে একটা বাচ্চা কমল কুমার পড়ছে, একটা ছেলে কমল কুমার পড়ছে, কমল কুমার নিয়ে 1.5 ঘন্টা আলোচনা থাকছে, এটা সামান্য পাওয়া নয় আমাদের জন্য, এটা একটা আসার জায়গা আমাদের। না এটা সত্য যে আমি কিন্তু ওদেরকে পড়াচ্ছি 3rd ইয়ার থেকে, আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লাস নাই। তো 3rd ইয়ারে খুব কঠিন জিনিস পড়িয়েছি, যে আপনার শিল্পতত্ত্ব যেটা হজম করতে পারে না অনেকে, তো শিল্পতত্ত্ব পড়িয়েছি।
তো শিল্পতত্ত্ব পড়ানোর সময় অনেক কিছু কিন্তু মানে ছিল, মানে অনেক ধারণা, আমার ধারণা যে নিতে পারেনি ওরা। তো আমার মনে হয় যে এখন এই অ্যাডভান্স লেভেলের উপন্যাসগুলো পড়তে এসে ওদের সেই জায়গাটা রিপেয়ার হচ্ছে, এটা অনেক বড় একটা বিষয়। যেমন ওখানেও কিন্তু শিল্পের ব্যাপার ছিল, এই যে কিউবিজম, তারপর আপনার ইমপ্রেশনিজম, এগুলো কিন্তু আমার ধারণা যে ওরা ওইখানে ভালো বোঝে নাই, এইখানে এই উপন্যাসটা পড়তে এসে যতটা ভালো বুঝবে। হ্যাঁ, এবং ইউরোপের যে চিত্রশিল্পের যে বিকাশ এবং রেখাটা যেটা, সেটাও ভালো বুঝবে। আরো একটা জিনিস ভালো বুঝবে, সেটা হচ্ছে যে ওই যে আপনি যেটা বলেন পোস্ট কলোনিয়ালিজম, ওদেরকে আমি পোস্ট কলোনিয়ালিজম পড়াইছি, ওদের মতো পরীক্ষা এখনো হয় নাই, পরীক্ষা ওদেরকে দিতে হবে সামনে, পোস্ট কলোনিয়ালের উপর হয়তো পরীক্ষা দিবে ওরা। তো এই পোস্ট কলোনিয়ালিজম যে প্রসঙ্গটা আপনি তুলছেন, অসাধারণ প্রসঙ্গ, এটা নিয়ে আরেকদিন কথা হতে পারে আমাদের। যদি আমার মনে হয় যে এই অমীয় হোসেন মজুমদার, হ্যাঁ আপনারও ইয়া মানুষ, হ্যাঁ, তো অমীয় হোসেন মজুমদারও কিন্তু এই পোস্ট কলোনি মাথায় রেখে অনেকখানি সেই কলোনিয়ালিজমের ভিতর বসে কিন্তু উনি কিন্তু এটা করছেন, ফাইটটা করছেন। কি বলি এটা খুশাল, আমাদের কিন্তু পোস্ট কলোনিয়ালিজম নিয়ে কথা বলার জন্য উচিত আমাদের, কারণ এখন কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষজন মানে তুমি দেখবা এডওয়ার্ড সাইদ বিভ্রান্ত হচ্ছে না। এডওয়ার্ড সাইদ কিন্তু পরের বইটা হচ্ছে কাভারিং ইসলাম, উনি করে অন্যদিকে টার্ন করে ফেলেছেন, কিন্তু আমরা যেটা ভুল করছি, যেটা আমাদের বলা উচিত, আমাদের ব্যাখ্যা